Geological time scale is the scale that a geologist has formed to represent the historical evolution of our Earth using different geological and biological evidences. Geological evidences means the rocks and minerals that we have in our lithosphere, the uppermost layer of our earth. আমরা জানি যে আমাদের আর্থের তিনটে লেয়ার রয়েছে, তার মধ্যে uppermost যে লেয়ারটি রয়েছে সেটি হলো আর্থ ক্রাস্ট বা লিথোস্ফিয়ার, as it is made of rocks. That's why this is called lithosphere, right? So in this lithosphere we know that there is present rocks and minerals. So based on the rocks and minerals dating, rocks and minerals এর কার্বন ডেটিং করে নিয়ে জিওলজিস্টরা এমনকি তার সঙ্গে বায়োলজিক্যাল কিছু এভিডেন্স অ্যাজ লাইক ফসিলস দ্যাট উই হ্যাভ ইন দি স্ট্রাটা, রক স্ট্রাটা অফ দিস লিথোস্ফিয়ার। লিথোস্ফিয়ারে অবস্থিত যে প্রাণীগুলির বা জীবগুলির ফসিলসগুলো জমা পড়ে গেছে তার উপর ভিত্তি করে জিওলজিস্টরা কিন্তু একটি টাইম স্কেলের কথা বলেছেন। কিসের জন্য টাইম স্কেলের কথা বলেছেন? এই হিস্ট্রিক্যাল ইভলিউশন অফ আওয়ার আর্থ নিয়ে, আমাদের পৃথিবীর কি হিস্ট্রি রয়েছে তাকে নিয়ে, তার হিস্ট্রি বলার জন্য বা তার হিস্ট্রিটিকে এক্সপ্লেন করার জন্য যে স্কেলটা তারা ইউজ করেছেন তাকে আমরা কিন্তু জিওলজিক্যাল টাইম স্কেল বলে থাকি। ওকে, তাহলে এখানে দেখো জিওলজিক্যাল টাইম স্কেল এটাকে কেন বলা হয়? জিওলজিক্যাল বলা হয় এই কারণে যেহেতু এই কাজটি করছে কারা? জিওলজিস্টরা করছে। এবং কার উপর ভিত্তি করে করছে? বেস অন দ্য কার্বন ডেটিং অফ দ্য রক্স অ্যান্ড মিনারেলস, কার্বন ডেটিং অফ পাথর এবং মিনারেলস বা বলতে পারো খনিজ পদার্থের উপর ভিত্তি করে যেহেতু তারা করছে, তাই তাদের নাম দিয়েই এই স্কেলটার নাম রাখা হয়েছে জিওলজিক্যাল টাইম স্কেল। এখানে আবার টাইমের কথা কেন বলা হচ্ছে? যেহেতু হিস্টোরিক্যাল ইভলিউশনের কথা বলা হচ্ছে আমাদের পৃথিবীর, তাই এখানে কিন্তু টাইম কথাটি ইউজ করা হয়েছে। আর স্কেল আমরা দেখবো, স্কেল আমরা এখানে কেন বলছি জিওলজিক্যাল টাইম স্কেলটাকে, যেমন আমরা দেখেছি যে আমাদের যখন আমরা প্র্যাকটিক্যাল করেছিলাম ইউজি পিজিতে, প্র্যাকটিক্যাল করার সময় আমরা কিন্তু একটা স্কেল ইউজ করতাম। জেনারেলি উই হ্যাভ ইউজড আ স্কেল ফর ডুইং আওয়ার প্র্যাকটিক্যালস, রাইট? যদি তোমরা দেখো প্র্যাকটিক্যাল করার সময় আমরা যে স্কেলটা ইউজ করেছিলাম সেখানে ইউনিটসগুলো কিন্তু এমন ছিল, সেন্টিমিটার, মিলিমিটার, ডেসিমিটার, মিটার, এরকম ইউনিটের স্কেল আমরা কিন্তু ইউজ করে থাকি। বাট পৃথিবীর হিস্ট্রি বলার জন্য বা পৃথিবীর সঙ্গে কি কি ঘটেছে তা এক্সপ্লেন করার জন্য জিওলজিস্টরা যে টাইম স্কেলটা ইউজ করেছে সেখানে কিন্তু তারা অন্য কয়েকটি ইউনিটসের কথা বলেছেন। অর্থাৎ জেনারেলি যে আমাদের স্কেলটা আমরা ইউজ করে থাকি প্র্যাকটিক্যাল করার জন্য সেই স্কেলটা নয়, বরং তারা যে স্কেলটা ইউজ করেছেন ফর রিপ্রেজেন্টিং দ্য হিস্ট্রিক্যাল এভলিউশন অফ আওয়ার আর্থ, they have used 4 units. What are the units? The first unit that they have used, that is the eon. Okay, আমরা যেমন দেখেছিলাম যে স্কেলের মধ্যে প্রাইমারি ডিভিশন থাকে, স্কেলের টাইপ যখন আমরা পড়েছিলাম সেখানে দেখলাম স্কেলে কিন্তু প্রাইমারি ডিভিশন থাকে, তাহলে ইয়নকে আমরা ধরে নিতে পারি প্রাইমারি ডিভিশন। ওকে, তাহলে একটা প্রাইমারি ডিভিশন আর ফার্দার ডিভিশন ছিল যাকে আমরা সেকেন্ডারি ডিভিশন বলতাম। তাহলে সেকেন্ডারি ডিভিশন, ইচ ইয়ন when we will divide in equal smaller parts, then we will call them periods, era. ওকে, এই ইয়নকে যখন ফার্দার সাব ডিভিশন করা হয় দেন দিস ইজ কল এরা। ওকে, নাও এরাকে যখন আবার ফার্দার আমরা ডিভিশন করবো দেখো, তাহলে এখানে প্রাইমারি ডিভিশন আমরা কাকে ধরেছিলাম? ইয়নকে। সো দিস ইজ আওয়ার প্রাইমারি ডিভিশন, এটাকে আমরা বলছি ইয়ন। দেন উই হ্যাভ সেকেন্ডারি ডিভিশন যাকে আমরা বলছি এরা। অর্থাৎ এই প্রাইমারি ডিভিশনকে যদি আমরা ডিভাইড করি ফার্দার তাহলে আমরা পাবো এরা, এটা হয়ে গেল আমাদের এরা। দেন এই ইচ এরাকে আবার এরাগুলোকে কীভাবে ফার্দার ডিভিশন করা হয় তখন আমরা পাবো তার টারশিয়ারি ডিভিশন। টারশিয়ারি ডিভিশনে আমরা দেখব যে টারশিয়ারি ডিভিশনকে কি বলা হয়? জিওলজিক্যাল টাইম স্কেলে যে টারশিয়ারি ডিভিশন তাকে আমরা পিরিয়ডস বলে থাকি। ওকে, পিরিয়ডস। সো দিস টারশিয়ারি ডিভিশন আর কল পিরিয়ডস, তাহলে এটাকে আমরা বলবো পিরিয়ডস। ওকে, এই পিরিয়ডসের আবার ফার্দার ডিভিশন রয়েছে যেটাকে আমরা ডিমের পোচ বলি। ডিমের পোচ মিন্স এগ পোচ, তাই না? যেহেতু দেখো এগের পোচ, আমরা সাধারণত এগেরই পোচ খাই, তাই এখানে আমরা ই পোচ বলবো। ওকে, ই ফর এগ থেকে এসছে ই, তাই হলো ই পোচ। তাহলে এই ডিভিশনটাকে আমরা বলবো কোয়াটারনারি ডিভিশন। ওকে,
তাহলে ইট ইজ ক্লিয়ার যে আমাদের পৃথিবী অলমোস্ট 4.6 বিলিয়ন ইয়ার এগোতে উৎপন্ন হয়েছে। পৃথিবীর জন্মদিন যদি দেখি তাহলে 4.6 বিলিয়ন ইয়ার এগোতে পৃথিবীর কিন্তু জন্ম হয়েছে, এবং সেখান থেকে ইভালুয়েটেড হয়ে বিভিন্ন স্টেজের মধ্যে দিয়ে গিয়ে পৃথিবী আজকের প্রেজেন্ট ডেতে এসেছে। এই প্রেজেন্ট ডেতে যখন এসেছে তার মধ্যে বেশ কয়েকটা স্টেজকে ভাগ করে বা স্টেজ পার করে কিন্তু আজকের এই অবস্থায় এসেছে। আমরা যদি একটা এক্সাম্পলের সাহায্যে বলি, অ্যাজ লাইক ইন আওয়ার ইন্ডিয়ান হিস্ট্রিতে আমরা যদি দেখি, ইফ ইউ সি আওয়ার ইন্ডিয়ান হিস্ট্রি, এই ইন্ডিয়ান হিস্ট্রিকে কিন্তু দেখবে তিনটা ডিভিশনে ভাগ করে নিয়ে আমরা আলোচনা করি বা তিনটা স্টেজে আলোচনা করি। কেমন তিনটা স্টেজে ভাগ করি দেখে নাও। তাহলে আমরা প্রথমত ইন্ডিয়ান হিস্ট্রিকে আলোচনা করার সময় তিনটা ডিভিশন করে নিয়ে আলোচনা করি। প্রথম ডিভিশনটা হলো অ্যানশিয়েন্ট হিস্ট্রি অফ ইন্ডিয়া, অ্যানশিয়েন্ট হিস্ট্রি। সেকেন্ড ডিভিশন ইজ দ্য মিডিয়েভাল হিস্ট্রি, রাইট, মিডিয়েভাল হিস্ট্রি। অ্যান্ড থার্ড ডিভিশন ইজ দ্য মডার্ন হিস্ট্রি। দেখবে তোমরা যারা যারা হিস্ট্রি পড়ছো তারা নিশ্চয়ই জানো যে ইতিহাসের ভারতের যে ইতিহাস, ভারতের সভ্যতার ইতিহাস, এই ভারতের সভ্যতার ইতিহাসকে আমরা তিনটা ভাগ করে নিয়ে আলোচনা করে থাকি। তার লাস্ট ওয়ান ইজ দ্য মডার্ন হিস্ট্রি। এইবার দেখো যে এই যে ইতিহাস তো ইতিহাস প্রথম থেকে শুরু হবে একটা গল্প, সেই গল্পটা আজকে পর্যন্ত তার কি রূপরেখা ছিল সেটা নিয়ে ইতিহাস আলোচনা করে। বাট তাহলে আমাদের ইন্ডিয়ান যে হিস্ট্রি রয়েছে সেখানে এমন কোনো ডিভিশনের প্রয়োজন কি হলো, বা এটাকে কেন তিনটা ডিভিশনে ভাগ করে নিয়ে আলোচনা করছি? আমরা তিনটা ডিভিশনে নিয়ে ভাগ করে আলোচনা করি তার অন্যতম কারণ এই এনশিয়েন্ট হিস্ট্রি যে আলোচনার বিষয় ছিল বা তার যে বৈশিষ্ট্য ছিল তা কিন্তু মিডিয়েভাল হিস্ট্রির বিষয়ের সঙ্গে মেলে না বা আলোচনার বিষয়ের সঙ্গে মেলে না। দেখে নিয়ে আমরা যদি দেখি এনশিয়েন্ট হিস্ট্রিতে কী হতো, আমরা দেখি যে কীভাবে বন্য মানুষেরা একটা সভ্য মানুষে পরিণত হলো, তারপরে সভ্যতা সিভিলাইজেশন কীভাবে শুরু হলো, মহেঞ্জোদারোর সভ্যতা, সিন্ধুর সভ্যতা, মেহেরগড়ের সভ্যতা আমরা কিন্তু এনশিয়েন্ট হিস্ট্রিতে পড়ে থাকি, রাইট। তাহলে আমরা যদি বেসিক্যালি এক টার্মে বলে, যদি এক কথায় বলতে বলে যে এনশিয়েন্ট হিস্ট্রি কী নিয়ে আলোচনা করে বা এনশিয়েন্ট হিস্ট্রি আলোচনার বিষয় কী, তাহলে আমরা এরকম বলতে পারবো যে এনশিয়েন্ট হিস্ট্রিতে মূলত কীভাবে সভ্যতার বিকাশ হলো সেটা নিয়ে আমরা আলোচনা করে থাকি, রাইট, এনশিয়েন্ট হিস্ট্রিতে। তারপরে দেখো মিডিয়েভাল পিরিয়ডে আমরা কী নিয়ে আলোচনা করে থাকি, মিডিয়েভাল পিরিয়ডে আমরা সাম্রাজ্যবাদ নিয়ে কিন্তু আলোচনা করে থাকি। অর্থাৎ এই সময় আমরা দেখতে পাবো একজন রাজা কিভাবে তার সাম্রাজ্য বা ডাইনেস্টিকে এসে বাড়াতে পারবে, প্রচুর পরিমাণে সৈন্যদল তৈরি করে কী করে অন্য একজন রাজার যে ডাইনাস্টি রয়েছে সেটাকে অধিকার করতে পারবে বা অকুপাই করতে পারবে, এই লড়াইটা চলতেই থাকতো। কোথায়? এই মিডিয়েভাল পিরিয়ডে। এই পিরিয়ডেই আমরা দেখতে পাই যে শক, হুন, মুঘল, পাঠান যত বহিরাগতরা ছিল তারা কিন্তু এই আমাদের ইন্ডিয়াতে এসেছিল। তাহলে এই মিডিয়েভাল পিরিয়ডের হিস্ট্রির বড় বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে তোমাদের সাম্রাজ্যবাদ নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে। এবার চলে আসবো মডার্ন পিরিয়ডে। মডার্ন পিরিয়ডটা কীভাবে শুরু হয়? মডার্ন পিরিয়ডটা শুরু হয় উইথ ইন্ট্রোডাকশন অফ দ্য তোমাদের কলোনিয়ালিজম, তাই না? কলোনিয়ালিজম দিয়ে শুরু হচ্ছে বা ঔপনিবেশিকবাদ দিয়ে। আমরা দেখতে পাবো ঔরঙ্গজেব যখন মারা গেল তার কিছু ডিসেন্ডেন্টস, 2 বা 3টা ডিসেন্ডেন্টসের পরে কিন্তু আমাদের ভারতকে অকুপাই করে নেয় কারা বা এই ভারতের শাসনকার্য কারা চালায়? তারা হলো ব্রিটিশরা, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ঠিক আছে। তারা ঔপনিবেশ তৈরি করলো আমাদের ভারতকে এবং সেই ব্রিটেন থেকে আমাদের ভারতকে শাসন করতে শুরু করলো। তাহলে দেখতে পাবো এই যে গোটা হিস্ট্রিটা আমাদের এটা 3টা ভাগে ভাগ করার অন্যতম কারণ এদের মধ্যে মেজর চেঞ্জেস, আলোচনার ক্ষেত্রেও পরিবর্তন হয়ে গেছে এবং সিগনিফিক্যান্ট চেঞ্জেস উই ক্যান ফাইন্ড ইন বিটুইন দুটো ডিভিশন। আমরা ধরে নিলাম মডার্ন হিস্ট্রি আর মিডিয়েভাল হিস্ট্রি যদি দেখি, তাহলে মিডিয়েভাল হিস্ট্রি শুধু সাম্রাজ্যবাদ, কোন রাজা কাকে দখল করবে, কখন কোন যুদ্ধ হয়েছিল, কার সঙ্গে কার যুদ্ধ হলো, এগুলো নিয়েই আলোচনা করে। আবার যখন মডার্ন পিরিয়ড আসে তখন কোনো রাজার সঙ্গে কারো যুদ্ধ নেই, আছে কি নেই? তাহলে একটা বড় চেঞ্জ দেখতে পাচ্ছি। আবার এনশিয়েন্ট পিরিয়ডে দেখো তখন কীভাবে নতুন নতুন সিভিলাইজেশন তৈরি হলো সেগুলো নিয়ে আলোচনা করছে। তার সঙ্গে কিন্তু আমরা এখানে কোনো রকমের সাম্রাজ্যবাদিকতা দেখতে পাই না এনশিয়েন্ট হিস্ট্রিতে। আবার এখানে সভ্যতার বিকাশ নিয়ে আমরা কোনো হিস্ট্রি পড়া বা আলোচনার বিষয় কিন্তু আমাদের মিডিয়েভাল হিস্ট্রিতে থাকে না। তাহলে বড় একটা চেঞ্জেস এসেছে আলোচনার ক্ষেত্রে বলেই কিন্তু এদেরকে ডিফারেন্ট পিরিয়ডে বা বিভিন্ন স্টেজে ভাগ করে দেওয়া হয়েছে ভারতের ইতিহাসকে। সিমিলারলি আমরা যদি দেখি পৃথিবীর যে হিস্ট্রি রয়েছে, আর্থের যে হিস্ট্রি, তাকেও কিন্তু বেশ কয়েকটি স্টেজে আমরা ডিভিশন করে থাকি, বেশ কয়েকটি
ভাগে ভাগ করে থাকি, ইউনিটস অফ টাইম হিসাবে ভাগ করে থাকি। তাহলে এই ইউনিটস অফ টাইমগুলো কিসের উপর ভিত্তি করে আমরা বানালাম? মূলত বেস অন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ডিফারেন্ট স্টেজেস। সিগনিফিক্যান্ট চেঞ্জেস এসেছিল কোনো একটা নির্দিষ্ট সময়ে, একটা বড় সিগনিফিক্যান্ট চেঞ্জেস আসে। তোমাদেরকে আমি এক্সাম্পলের সঙ্গে বোঝাচ্ছি, দেখো একটু ভালোভাবে মনোযোগ দিয়ে দেখো, বুঝতে পেরে যাবে। দেখো আমরা যদি এখানে ধরে নিই কার্বনিফেরাস পিরিয়ড, আমাদের জিওলজিক্যাল টাইম স্কেলের কার্বনিফেরাস পিরিয়ড। কার্বনিফেরাস পিরিয়ডে কি হয়েছিল? কার্বনিফেরাস পিরিয়ড ধরে নিলাম কার্বনিফেরাস পিরিয়ড, দিস স্টেজ ইজ রিপ্রেজেন্টিং আওয়ার কার্বনিফেরাস পিরিয়ড। আমরা যদি দেখি কার্বনিফেরাস পিরিয়ডে কি হয়েছিল, কার্বনিফেরাস পিরিয়ডে কোলের ফর্মেশন হয়েছিল, কোলের ফর্মেশন হয়েছিল। কার্বনিফেরাস পিরিয়ডে র্যাপটাইলস প্রথমবারের জন্য পৃথিবীতে এসেছিল। কার্বনিফেরাস পিরিয়ডে অ্যাম্ফিবিয়ান্সরা পৃথিবীতে প্রথমবারের জন্য এসেছিল। ঠিক আছে, এইবার কার্বনিফেরাস পিরিয়ডের পরে যে আগের যে পিরিয়ড, যেটাকে আমরা বলে থাকি ডেভোনিয়ান পিরিয়ড, ডেভোনিয়ান পিরিয়ড। এবার ডেভোনিয়ান পিরিয়ডের বৈশিষ্ট্য দেখি। এই ডেভোনিয়ান পিরিয়ডে কিন্তু প্রথমবারের জন্য পৃথিবীতে ভাস্কুলার প্ল্যান্টস তৈরি হয়। ভাস্কুলার প্ল্যান্টস মানে বলতে পারো যে শাখা প্রশাখা মূল, মানে একটা পূর্ণাঙ্গ গাছ যেমন হয়, ভাস্কুলার প্ল্যান্টস কিন্তু তৈরি হয়েছিল ডেভোনিয়ান পিরিয়ডে। ওকে, ডেভোনিয়ান পিরিয়ডে তাহলে ভাস্কুলার প্ল্যান্টস দেখতে পেলাম। এইবার যদি বলি তাহলে এই পিরিয়ড আর এই পিরিয়ডকে আমরা আলাদা কেন করলাম? ডেভোনিয়ান পিরিয়ডকে কেন আলাদা পিরিয়ড বানালাম? কার্বনিফেরাস পিরিয়ডকে কেন আলাদা বানালাম? তাদের মধ্যে একটা মেজর চেঞ্জেস আছে। নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ যে কার্বনিফেরাসকে ডেভোনিয়ান পিরিয়ড থেকে আলাদা করার অন্যতম কারণ হলো এই সময়ে কিন্তু আমাদের এখানে কোলের ফর্মেশন হয় দেখতে পাওয়া যায়। যত রেপটাইলসের আমরা জীবাশ্ম বা বলতে পারো ফসিলস পেয়েছি, তার উপর ভিত্তি করে যদি দেখি তাহলে দেখব যে কার্বনিফেরাস পিরিয়ডের আগে কোনো রেপটাইলসের ফসিলস আমরা কিন্তু পাইনি। অর্থাৎ এর থেকে আমরা আইডিয়া পাই যে এই রেপটাইলস যেগুলো কিন্তু শুধুমাত্র কার্বনিফেরাস পিরিয়ড থেকেই জন্ম নেওয়া শুরু করেছিল। তার আগে ডেভোনিয়ান পিরিয়ড, সিলুরিয়ান পিরিয়ড, এই সময়ের যেসব পাথরগুলো রয়েছে বা সেই সময় যেসব পাথরগুলো জন্ম হয়েছে, সেই পাথরগুলোর মধ্যে কোনো রকম রেপটাইলস বা অ্যাম্ফিবিয়ান্স কারোর কিন্তু ফসিলস পাওয়া যায় না। তাহলে আমরা ডিফারেন্সটা নিশ্চয়ই বুঝতে পারছি। এখানে যেমন মিডিয়েভাল পিরিয়ড, মডার্ন পিরিয়ডের মধ্যে পার্থক্য তৈরি হয়েছে আলোচনার বিষয়ের মধ্যে, ঠিক তেমনই আমরা দেখব আমাদের যে জিওলজিক্যাল টাইম স্কেল রয়েছে তার প্রত্যেকটা পিরিয়ডে কিন্তু নতুন নতুন কোনো বৈশিষ্ট্য অ্যাড হয়েছে, নতুন কোনো জীবের উৎপত্তি হয়েছে। ঠিক আছে, পৃথিবীতে একেবারে তো সব জীব আসেনি, এক একটা পিরিয়ডে দেখবো আমরা এক এক জীবের কিন্তু উৎপত্তি হয়েছে। এবার দেখো সিলুরিয়ান পিরিয়ড, ডেভোনিয়ান পিরিয়ডের আগের যে পিরিয়ড, যাকে আমরা সিলুরিয়ান পিরিয়ড বলে থাকি, এই সিলুরিয়ান পিরিয়ডে আমরা দেখতে পাবো ইন দিস সিলুরিয়ান পিরিয়ড, এটা সিলুরিয়ান পিরিয়ড, সিলুরিয়ান পিরিয়ডকে আমরা দেখতে পাবো যে এই সময় লিফলেস, পৃথিবীতে প্রথমবারের জন্য লিফলেস প্ল্যান্ট তৈরি হয় ল্যান্ডের ওপরে প্রথমবারের জন্য প্ল্যান্ট তৈরি হলো। প্ল্যান্টটা কেমন ছিল? লিফলেস ছিল, মানে কোনো পাতা টাতা ছিল না, তেমন কাণ্ড বা বলতে পারো শাখা প্রশাখা সেভাবে সুষ্ঠুভাবে ছিল না। তাহলে প্রত্যেকটা স্টেজেই দেখতে পাচ্ছি বা প্রত্যেকটা পিরিয়ডে কিন্তু আলাদা আলাদা জীবের জন্ম দিয়েছে আমাদের পৃথিবী। প্রত্যেকটা স্টেজে আলাদা আলাদা জিওলজিক্যাল ইভেন্ট আমাদের পৃথিবীতে ঘটেছে। তাই আমরা কিন্তু এদেরকে আলাদা আলাদা পিরিয়ড হিসেবে ভাগ করে বা আলাদা আলাদা ইপোজ, আলাদা আলাদা এরা হিসেবে ভাগ করে আমরা জিওলজিক্যাল টাইম স্কেলকে সাধারণত আলোচনা করে থাকি। তো এখানে আমি বলে রাখি তোমাদেরকে, যারা জিওলজিক্যাল টাইম স্কেলে যে বিভিন্ন পিরিয়ড, এপোচ, ইয়ন, এগুলোর নাম যারা বলছো যে আমার মনে থাকে না, তোমরা অবশ্যই, আমরা এই বিষয় নিয়ে অলরেডি একটা ক্লাস বানিয়েছি। তো সেই ক্লাসে আমি তোমাদেরকে দেখিয়েছি যে হাউ ইউজিং ডিফারেন্ট নিউমনিক্স অ্যান্ড টেকনিক্স ইউ ক্যান মেমোরাইজ দিস সাচ এ ভাস্ট জিওলজিক্যাল টাইম স্কেল। এটা কিন্তু জিওগ্রাফারদের মধ্যে একটা বড় প্রবলেম। অনেকেই আমরা রয়েছি যে এই জিওলজিক্যাল টাইম স্কেলটাকে আমরা সহজে মনে রাখতে পারি না। তাহলে কিভাবে সহজে মনে রাখতে পারবে? শুধু নামগুলো নয়, তার সঙ্গে কিভাবে তোমরা সালগুলোই 1 সেকেন্ডের মধ্যে বলতে পারবে প্রত্যেকটা সালের নাম। ট্রিয়াসিক পিরিয়ড কত বছর আগে উৎপত্তি হয়েছিল পৃথিবীতে, এক ঝটকা যদি তুমি বলতে চাও। যেমনটা আমরা জানি ট্রিয়াসিক পিরিয়ড আজ থেকে প্রায় 230 মিলিয়ন বছর আগে উৎপত্তি হয়েছিল। আমি যদি বলি ক্যাম্ব্রিয়ান পিরিয়ড কত বছর আগে উৎপত্তি হয়েছিল, প্রায় আজ থেকে 350 মিলিয়ন বছর আগে ক্যাম্ব্রিয়ান পিরিয়ড পৃথিবীতে এসেছিল। যদি বলি আমাদের সিলুরিয়ান পিরিয়ড কত বছর আগে উৎপত্তি হয়েছিল, তাহলে সিলুরিয়ান পিরিয়ড আজ থেকে প্রায় 450 মিলিয়ন বছর আগে উৎপত্তি হয়েছে। তুমি আমাকে যে কোনো কোয়েশ্চেন বলো এখান থেকে কোন পিরিয়ড কবে উৎপত্তি হয়েছিল, এক ঝটকায়
উইদিন 1 সেকেন্ড আমি উত্তর দিতে পারবো, এবং কি তোমরা যদি আগের ক্লাসটি দেখো অবশ্যই তোমরা নিজেরাও কিন্তু, আমি এটা 100% গ্যারান্টি দিয়ে বলছি, 1 সেকেন্ডও তোমাদের সময় লাগবে না, প্রত্যেকটা পিরিয়ডস এপোজের নাম তোমরা এক কথায় বলে দিতে পারবে বা 1 সেকেন্ডে বলে দিতে পারবে। ওকে, তো অবশ্যই সেই ক্লাসে যদি তোমরা না দেখে থাকো সেটা একবার দেখে নাও, তারপরে এই ক্লাসে এসো। কারণ এই ক্লাসে আমি যেমনটা আগের ক্লাসেই আলোচনা করে বলেছি যে এই ক্লাসে আমরা সেই সব বিষয়গুলো নিয়ে আলোচনা করব যেগুলি মূলত আমাদের পরীক্ষায় আসে, বা যে প্যাটার্নে আমাদের পরীক্ষায় আমরা প্রশ্নপত্র পাই, এই জিওলজিক্যাল টাইম স্কেল থেকে যে ধরনের প্রশ্ন আসে সেগুলোই আমরা আজকের ক্লাসে আলোচনা করব। আজকের ক্লাসটা তো ভীষণই গুরুত্বপূর্ণ হয়ই, কিন্তু তার সঙ্গে আমাদের কোন কোন পরীক্ষায় কেমন প্রশ্ন আসে সেটা তো জানা ভীষণ দরকার। তার আগেও যেটা দরকার এদেরকে ভালোভাবে মেমোরাইজ করে নেওয়া। তো তার জন্য তোমরা আগের ক্লাসটি অবশ্যই দেখবে, এটা আমার পার্সোনাল রিকোয়েস্ট তোমাদের কাছে থাকলো। এবার আমাদের ক্লাসের যেটা ফর্মালিটিস থাকে তোমরা জানোই, যে আমরা যেমনটা তোমরা জানো এই ক্লাসের মাধ্যমে কিন্তু আমি তোমাদের সঙ্গে জিওগ্রাফি যে বিভিন্ন ইম্পর্ট্যান্ট বলতে পারো বা ইন্টারেস্টিং টপিকসগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করে থাকি। স্পেশালি যারা আপকামিং যে টিচার রিক্রুটমেন্ট এক্সামিনেশনগুলো দিতে যাচ্ছ বা আগে এক্সামগুলো হবে তার জন্য প্রিপারেশন নিচ্ছ, যেমনটা হলো আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্কুল সার্ভিস কমিশন, বাতাসে শোনা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি হয়তো এর নিয়োগ হতে চলেছে, রাইট? এমনকি মাদ্রাসা সার্ভিস কমিশন হয়েছে, আপকামিং একটা হতে চলেছে, তার নোটিফিকেশনও আমাদের WBPSC পাবলিক সার্ভিস কমিশনের একটা নোটিফিকেশন আমাদের কাছে এসেছে, এর রিক্রুটমেন্ট খুব তাড়াতাড়ি হবে। এমনকি NBS KBS EMRS ডিসেম্বরের মধ্যেই NBS KBS EMRS এর কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস স্টার্ট হয়ে যাবে, এমনও খবর বা নোটিফিকেশন কিন্তু আমি জানি তোমরা প্রত্যেকেই সেটা জানো এসেছে। এবং কি BPSC টায়ারি 4 যারা বিহার পাবলিক সার্ভিস কমিশনের আপকামিং যে এক্সাম তার জন্য প্রিপারেশন নিচ্ছ, তার জন্য এই ক্লাসগুলো ভীষণই কিন্তু ফায়দামন্দ হতে চলেছে। তার জন্য আমি তোমাদের সবাইকে বলবো এরকম ইন্টারেস্টিং এবং কি ইম্পর্ট্যান্ট ক্লাস এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলি, এমন ইম্পর্ট্যান্ট ক্লাস যদি তোমরা রেগুলার পেতে চাও তাহলে অবশ্যই আমাদের কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ওকে, তো চলে আসি মেইন যে ডিসকাশন আজকের, সেই ডিসকাশনে। আজকের মেইন ডিসকাশন এক্সাম পয়েন্ট অফ ভিউতে আমরা দেখব যে এক্সামে আসলে কি কি বিষয় আমাদের আসে জিওলজিক্যাল টাইম স্কেল থেকে। একটু গেটটা ক্লোজ করা হলো। তাহলে কি কি বিষয় আসে আমাদের এক্সামের সময় সেটা একবার দেখে নিই। প্রথমে যে বিষয়টা আমাদের পরীক্ষায় খুব আসে সেটা হচ্ছে যে কোন পিরিয়ডে কোন জীব বা কোন অ্যানিমেলস বা কোন প্ল্যান্টসের উৎপত্তি হয়েছে সেটা নিয়ে প্রায়শই আমাদের কিন্তু পরীক্ষায় এর কোশ্চেন দেখতে পাই। যেমন হলো যে র্যাপটাইলসরা কোন যুগে উৎপত্তি হয়েছে, বলে দিল অ্যাম্ফিবিয়ান্সরা কোন যুগে উৎপন্ন হয়েছে, ম্যামেলস অর্থাৎ স্তন্যপ্রায়ী প্রাণীরা কবে উৎপত্তি হয়েছে, কোন যুগে উৎপত্তি হয়েছে, এরকম কোশ্চেন কিন্তু আমরা দেখেছি নেটের কোশ্চেনও পরীক্ষাতেও আসে। এমনকি তোমরা যদি দেখে থাকো এই KBS NBS এর এক্সামিনেশনগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখলে তোমরা কিন্তু এখান থেকে 2-1টা কোশ্চেন অবশ্যই পাবে, আর এরকম ধরনের কোশ্চেনই কিন্তু পাবে। তো চলো সেগুলোকে একেবারে একটা ক্লাসের মাধ্যমে আমরা কিভাবে সব কোশ্চেনে অ্যান্সার করতে পারবো তা কিন্তু আমরা এই গোটা সেশনের মধ্যে আলোচনা করব। তো এইখানে আমি তোমাদের ইয়নগুলো দেখিয়েছি, 4টে ইয়ন। হেডিয়ান এখানে হয়তো দেখা যাচ্ছে না, একটু আমি উপরে উঠে দিয়ে দেখি, আচ্ছা। হেডেন ইয়ন, দেন ইউ হ্যাভ আর্কিয়ান ইয়ন, পেট্রোজোইক ইয়ন অ্যান্ড ফেনেরোজোইক ইয়ন, এগুলো সম্বন্ধে তোমরা অলরেডি জানো। ওকে, তারপরে আছে আমাদের এই ইয়নগুলোকে ফার্দার 3টে, এই ফেনেরোজোইক ইয়নকে আমরা ফার্দার 3টে কিন্তু ইয়েরাতে ভাগ করি, সেটা হলো প্যালিওজোইক, মেসোজোইক অ্যান্ড সিনোজোইক। এখানে যেহেতু আমাদের লেখাগুলো একটু ছোট ছোট মনে হচ্ছে তাই আমি জুম করে পরের স্লাইডে ভালোভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি। দেখো, পৃথিবীর উৎপত্তির পর থেকেই কি কি ঘটনা ঘটেছে, কখন কোন জীব এসেছে, এক এক করে কিন্তু আমরা এবারে এই স্লাইডের মাধ্যমে জানবো। তো তার আগে তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে যত কাজ আছে সেরে মনোযোগ দিয়ে এখান থেকে ক্লাসটা দেখা শুরু করো, ঠিক আছে? প্রথমে আমরা জানি যে হেডেন ইয়ন আসে পৃথিবীতে। পৃথিবীর উৎপত্তি যদি হয়, আমাদের পৃথিবীর উৎপত্তি 4.6 বিলিয়ন ইয়ার এগোতে হয়। এই 6.4 বিলিয়ন ইয়ার থেকে শুরু করে অ্যাবাউট 4 বিলিয়ন এই পিরিয়ডে কিন্তু এই হেডেন ইয়ন এর শুরুয়াত হয়। ওকে, হেডেন ইয়নের শুরুয়াত এই 4.6 বিলিয়ন থেকে শুরু করে 4 বিলিয়ন পর্যন্ত চলে হেডেন ইয়ন। তাহলে হেডেন ইয়নে কী কী হয়, পৃথিবীতে কী কী উৎপত্তি হয়েছিল, কোন জীবের উৎপত্তি হয়েছিল, কোন প্ল্যান্টের উৎপত্তি হয়েছিল, আমরা যদি দেখি এই হেডেন ইয়নে কিন্তু পৃথিবী ওয়াজ নট
stable in this time. Our earth was just formed from the earth, sun. সান থেকে সদ্যই ছিটকে এসে বেরিয়ে এসেছে আমাদের আর্থ। তাই আর্থের ওপরিপৃষ্ঠ কিন্তু তখনও জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড হিসেবেই ছিল এই হেডেন ইয়নে। তোমরা দেখতে পাচ্ছ এই পিকচারের মাধ্যমে নিশ্চয়ই যে প্রচুর লাভা কিন্তু বেরিয়ে আসছে আপার ক্রাস্টে, এমনকি এই যে অ্যাস্ট্রয়েডসগুলো হিট করছে উইথ আওয়ার আর্থ। সো ইন দিস পিরিয়ড অ্যাজ দেয়ার ওয়াজ নো অ্যাটমসফিয়ার, পৃথিবীতে যেহেতু কোনো অ্যাটমসফিয়ার ছিল না, ফ্রিলি দ্য অ্যাস্ট্রয়েডস হিটেড উইথ আওয়ার আর্থ। পৃথিবীতে কিন্তু ফ্রিলি অ্যাস্ট্রয়েডসগুলো এসে ধাক্কা খেত। আজকে আমাদের অ্যাটমসফিয়ার আছে বলে তাদেরকে এই অ্যাটমসফিয়ার বাধা দেয়, পৃথিবীতে ঢুকতে দেয় না। অন্যদিকে ভলক্যানিক অ্যাক্টিভিটিস ওয়ার অ্যাক্টিভ ইন দিস টাইম অলসো। ভলক্যানিক অ্যাক্টিভিটিস অ্যাক্টিভ ছিল, অন্যদিকে পৃথিবীতে প্রচুর পরিমাণের লাভা বিস্ফোরণ হচ্ছে, অ্যাস্ট্রয়েড এসে ধাক্কা খেয়েছে, মানে একটা অস্থিরতার পরিস্থিতি সেই সময় কিন্তু আমাদের পৃথিবীতে ছিল। এমনকি দেখা যায় এই হেডেন পিরিয়ডেই আমাদের পৃথিবীর যে একমাত্র উপগ্রহ, দ্যাট ইজ মুন, হ্যাজ ফর্ম। ওকে, অ্যাবাউট 4.33 বিলিয়ন ইয়ার এগো, 4.33 বিলিয়ন ইয়ার্স এগোতে আমাদের মুন কিন্তু সেপারেটেড হয়ে যায় ফ্রম আওয়ার আর্থ থেকে মুন সেপারেটেড হয়ে গিয়ে আমাদের অনলি বা বলতে পারি একমাত্র আমাদের স্যাটেলাইট হিসেবে আমাদের পৃথিবীর চারদিকে ঘোরাঘুরি করে বা প্রদক্ষিণ করে। ওকে, তাহলে বোঝা গেল নিশ্চয়ই হেডেন পিরিয়ডে কী কী ছিল। প্রথম পয়েন্ট যেটা আনস্টেবল ছিল, দ্বিতীয়ত এখানে ভলক্যানিক অ্যাক্টিভিটি অ্যাক্টিভ ছিল, তৃতীয় পয়েন্ট এখানে দেয়ার ওয়াজ নো অ্যাটমসফিয়ার। ওকে, নাও হেডেন পিরিয়ড এই পর্যন্তই। তারপরে আসি আর্কিয়ান পিরিয়ড। দেখতে পাচ্ছ এটা একটা পিকচার আমরা দেখানোর চেষ্টা করেছি আর্কিয়ান পিরিয়ডের। সো ইন আর্কিয়ান পিরিয়ড হোয়াট হ্যাপেন উইথ টাইম, আমরা জানি যে পৃথিবী ধীরে ধীরে সময়ের সঙ্গে সলিডিফাই হয়, শীতল হয়। থ্রু দ্য কুলিং প্রসেস আওয়ার আপার পার্ট অফ আওয়ার আর্থ, পৃথিবীর যে উপরিপৃষ্ঠ রয়েছিল যাকে আমরা ক্রাস্ট বলি, সেটা কিন্তু সলিডিফাই হয় ইন দিস আর্কিয়ান পিরিয়ড। তাহলে এই আর্কিয়ান পিরিয়ড কবে শুরু হচ্ছে? আর্কিয়ান পিরিয়ড স্টার্টস অ্যাবাউট 4 বিলিয়ন্স, আর লিখছি না বিলিয়ন, 4 বিলিয়ন্স থেকে শুরু হয়ে 2.5 বিলিয়ন্স ইয়ার পর্যন্ত কিন্তু এই আর্কিয়ান এয়নটা কন্টিনিউ হয়। ওকে, তাহলে দেখতে পাবো অ্যাবাউট 1.5 বিলিয়ন বছর কিন্তু এই আর্কিয়ান ইয়ন আমাদের পৃথিবীতে ছিল। ওকে, তো এই সময় পৃথিবীতে কী কী চেঞ্জেস এসেছিল যদি বলি, তাহলে এই সময় তোমরা দেখতে পাবে প্রথমত আর্থ হ্যাজ সলিডিফাইড, দ্য আপার পার্ট অফ আওয়ার আর্থ হ্যাজ সলিডিফাইড। ইট মিনস দ্য লিথোস্ফিয়ার হ্যাজ ফর্মড। লিথোস্ফিয়ার এই সময়ে কিন্তু ফর্মড হয়ে গিয়েছিল। ওকে, লিথোস্ফিয়ার ফর্ম হয়ে গেল। তারপরে দেখো লিথোস্ফিয়ার যখন ফর্ম হয়ে গেল, আর্থের আপার কাস্টটা সলিডিফাই হয়ে গেল, তাহলে এই আর্থ থেকে বিভিন্ন গ্যাস বেরিয়ে এসেছিলো নিশ্চয়ই। এটা যেহেতু গ্যাসীয় পিণ্ড ছিল, তাহলে গ্যাসগুলো যেগুলো বাতাসে বেরিয়ে এসেছিলো তারা কী করলো, আলটিমেটলি গিয়ে আমাদের এই অ্যাটমসফিয়ার ফর্ম করলো। ডেন্স ক্লাউডের ফর্মেশন হলো এই সময়, গ্যাসগুলো ধূলিকণাগুলো আকাশে বা পৃথিবীর উপরে উঠে। ওকে, ডেন্স ক্লাউড ফর্ম করলো। ডেন্স ক্লাউড ফর্ম করে, যেহেতু এখানে হাইড্রোজেন গ্যাস আমরা প্রথম থেকেই জানি, হাইড্রোজেন গ্যাস আমাদের এই আর্থের ছিল, যেহেতু সূর্য থেকে ছিটকে পৃথিবীর জন্ম হয়েছে। সূর্যের মেন কন্টেন্ট যদি দেখে থাকি তাহলে এটা সান ইজ মেড অফ হাইড্রোজেন অ্যান্ড হিলিয়াম। তো হাইড্রোজেন হিলিয়াম গ্যাস আমাদের পৃথিবীতেও ছিল সেই সময়। এবার যখন পৃথিবীতেও হাইড্রোজেন হিলিয়াম গ্যাস ছিল, তার সঙ্গে অ্যাবাউট বলতে পারো তোমরা 2.8 বিলিয়ন ইয়ার এগোতে, 2.8 বিলিয়ন ইয়ার্স এগোতে আমাদের আর্থের মধ্যে কিন্তু সবচেয়ে বড় যে উপাদান, যেটা ছাড়া কোনো প্রাণী বেঁচে থাকতে পারে না, এই অক্সিজেনের উৎপন্ন হয় 2.8 বিলিয়ন ইয়ার এগোতে। ওকে, 2.8 বিলিয়ন ইয়ার এগোতে অক্সিজেনের উৎপাদন হয়ে গেল। হাইড্রোজেন অলরেডি ছিল, তাহলে হাইড্রোজেন আর অক্সিজেন মিলে কি হলো, বন্ডিং তৈরি করলো, দে ফর্ম ওয়াটার, H2O। ওয়াটার ফর্ম করলো, অর্থাৎ ক্লাউডের ফর্মেশন হলো, ওয়াটারের ফর্মেশন হলো। এবার ক্লাউড কি করলো, নিচে পড়তে থাকলো। এটা রক্তের মতো মনে হচ্ছে না, রক্ত পড়ছে উপর থেকে, রেড কালার নেওয়া যাবে না। তাহলে দেখতে পাচ্ছি আমরা এখানে যে এবার ক্লাউড থেকে প্রচুর পরিমাণের
বৃষ্টি পড়তে শুরু করলো পৃথিবীতে। গোটা পৃথিবীর ডিপ্রেস পার্ট যতগুলো ছিল কয়েক হাজার বছর ধরে বৃষ্টি হয়ে সেই ডিপ্রেস পার্টগুলো কিন্তু পূরণ হয়ে গেল। অর্থাৎ দেখতে পাচ্ছি এই হাইড্রোজেন অক্সিজেন মিলে গিয়ে জলের উৎপাদন হলো। কোথায় উৎপাদন হলো? সেটা অ্যাটমসফিয়ারে। তাহলে লিথোস্ফিয়ার প্রথমে তৈরি হলো, দেন অ্যাটমসফিয়ার। ফাইনালি যখন বৃষ্টি আকারে জল পৃথিবীতে পৌঁছালো এবং আমাদের যত ডিপ্রেস এরিয়া ছিল সেগুলো ভরে গেল, জল দ্বারা পূর্ণ হয়ে গেল, হাইড্রোস্ফিয়ারও তৈরি হয়ে গেল। আমাদের পৃথিবীতে হাইড্রোস্ফিয়ারও তৈরি হয়ে গেল। হাইড্রোস্ফিয়ার মানে জলমণ্ডল, এই জলমণ্ডলের উৎপত্তি হয়ে গেল। এবার আমরা যেমনটা জানি পৃথিবীতে যদি এমন কন্ডিশন তৈরি হয় যেখানে লিথোস্ফিয়ার থাকবে, যেখানে অ্যাটমসফিয়ার থাকবে, আর সঙ্গে হাইড্রোস্ফিয়ার থাকবে, এই তিনটে জিনিসের বা তিনটে ডোমেইনের প্রেজেন্সে যদি সূর্যের আলো কোথাও পড়ে আর সেখানে অ্যাটমসফিয়ার, লিথোস্ফিয়ার, হাইড্রোস্ফিয়ার থাকে, সেখানে কিন্তু অনিবার্যভাবেই বায়োস্ফিয়ারও তৈরি হবে। রাইট, বায়োস্ফিয়ারও তৈরি হবে। অর্থাৎ এই পিরিয়ডেই কিন্তু জীবের উৎপত্তি শুরু হয়ে যায়। ইন দিস আর্কিয়ান ইয়ন, এই আর্কিয়ান ইয়নেই কিন্তু প্রথম যে জীব, সবচেয়ে প্রাচীন জীব, তার অস্তিত্ব আমরা খুঁজে পেয়েছি। সবচেয়ে প্রাচীন যে জীবটা আমরা পেয়েছি, যার ফসিলস পেয়েছি, সেটি হলো আমাদের সিনোব্যাকটেরিয়া। এগুলো একটু নাম মনে রাখবে, যদিও এক্সাম পয়েন্ট ভিউয়ে ততটা ইম্পর্টেন্ট নেই, তবুও আসতে পারে, বলা যায় না। সিনোব্যাকটেরিয়া নামের একটি ব্যাকটেরিয়ার ফসিলস কিন্তু আমরা পেয়েছি, ওকে, যেটা এই আর্কিয়ান ইয়নে উৎপত্তি হয়েছিল। আর্কিয়ান পিরিয়ডে সেই সিনোব্যাকটেরিয়া, এই আর্কিয়ান পিরিয়ডের সবচেয়ে পুরনো যদি জীব বলে থাকি আমাদের পৃথিবীর, তাহলে হচ্ছে এই সিনোব্যাকটেরিয়া। ওকে, তাহলে এই পিরিয়ডে কী কী মেজর চেঞ্জেসগুলো এসেছিল বা এর বৈশিষ্ট্য কী? এই ইয়নের সবচেয়ে বড় বৈশিষ্ট্য যে এখানে অ্যাটমসফিয়ারের ফর্মেশন হয়েছিল, এই যে অ্যাটমসফিয়ারের ফর্মেশন হয়েছিল, লিথোস্ফিয়ারের ফর্মেশন হয়েছিল, এবং সঙ্গে সঙ্গে হাইড্রোস্ফিয়ার, তিনটে যে স্ফিয়ার তাদের ফর্মেশন হয়েছিল, এবং ফাইনালি বায়োস্ফিয়ারও তৈরি হয়েছিল, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট ফর ফর্মিং এ লাইফ বা কোনো অর্গ্যানিজম তৈরি হওয়ার ম্যান্ডেটরি 4টে ডোমেন। ওকে, তখন বায়োস্ফিয়ার উৎপন্ন হয়ে গেল। তাহলে তিনটে মেন ডোমেন, লিথোস্ফিয়ার, অ্যাটমসফিয়ার, হাইড্রোস্ফিয়ার তো উৎপন্ন হলোই, বায়োস্ফিয়ার উৎপন্ন হলো, অক্সিজেনের উৎপন্ন হলো এই সময়ই। তার সঙ্গে জীবের প্রথম যে জীব, যেটা বলছি সবচেয়ে পুরনো যে জীবের এভিডেন্স আমরা পেয়েছি আজ পর্যন্ত, সেটা হলো সিনোব্যাকটেরিয়া। ওকে, এর মাধ্যমেই কিন্তু আমাদের আর্কিয়ান যুগ শেষ হচ্ছে। এবার আর্কিয়ান এরা শেষ হচ্ছে, এবারে আসছে আমাদের প্রোটেরোজোয়িক ইয়ন। প্রোটেরোজোয়িক ইয়ন যদি দেখে থাকি, দিস প্রোটেরোজোয়িক ইয়ন হ্যাজ স্টার্টেড অ্যাবাউট 2.5 বিলিয়নস থেকে শুরু করে, অ্যান্ড ইট হ্যাজ ফিনিশড অ্যাবাউট 600 মিলিয়ন ইয়ার্স। ওকে, কত বছর আগে শুরু হচ্ছে পৃথিবীর হিস্ট্রিতে? আজ থেকে যদি পিছিয়ে যাই তাহলে 2.5 বিলিয়ন ইয়ার এগোতে শুরু হয় এই প্রোটেরোজোয়িক ইয়ন, এবং এটা কন্টিনিউ থাকে টিল দ্য 600 মিলিয়ন ইয়ার্স। ওকে, অর্থাৎ প্রায় পৃথিবীতে 2 বিলিয়ন বছরের মতো এক্সিস্ট করেছিল। 2 বিলিয়ন ইয়ার্স মানে পৃথিবীতে সবচেয়ে বড় ইয়ন যদি বলে দেখি, দ্যাট ইজ দ্য প্রোটেরোজোয়িক ইয়ন। ওকে, তাহলে এই যুগে বা এই ইয়নে কি কি চেঞ্জেস পৃথিবীতে এসেছিল জানা ভীষণ ইম্পর্ট্যান্ট। চলো দেখে নিই কী কী চেঞ্জেস এসেছিল। দেখো এখানে দেখতে পাচ্ছ, এই সময় কিন্তু যেমনটা আগের আর্কিয়ান পিরিয়ডে বলেছিলাম, এখানে মাইক্রো অর্গানিজমসগুলো তৈরি হয়েছে, ইউনিসেলুলার অর্গানিজমসগুলো তৈরি হয়েছিল। ইউনিসেলুলার মিনস একটাই কোষ, যেমন এমিবা আমরা বলে থাকি, একটা কোষ দিয়ে একটা জীব উৎপন্ন হয়েছিল, ইউনিসেলুলার এগুলো ছিল মূলত। এইবার যখন প্রোটেরোজোয়িক ইয়ন আসলো, এই প্রোটেরোজোয়িক ইয়নে তারা কিন্তু মাল্টি সেলুলার হয়ে গেল, মানে অনেকগুলো কোষ নিয়ে একটা জীবের উৎপত্তি করলো। যদিও তাদের লাইফ ফর্মস কিন্তু ওশিয়ানের মধ্যেই লিমিটেড ছিল, ল্যান্ডে এই সময় কোনো রকমের জীবের উৎপত্তি দেখতে পাওয়া যায় না। তাহলে এই পিরিয়ডে এই ইয়নে কি কি হয় প্রথমত বলে দিই। মাল্টি সেলুলার অর্গানিজম ফর্ম হয়, মাল্টি সেলুলার অর্গানিজমস ফর্ম হয়। সেকেন্ডলি কি ফর্ম হয়? সেকেন্ডলি এই পিরিয়ডে আমরা দেখব দুবারের মতো কিন্তু আইস এজ তৈরি হয়। যেহেতু এটা বড় একটা ইয়ন ছিল, এখানে প্রায় 2 টাইমস উই হ্যাভ এক্সপিরিয়েন্স অফ আইস এজ। তাহলে প্রোটেরোজোয়িক ইয়ন এই সময়ে জীবের সংখ্যাটা কিন্তু তত বেশি র্যাপিডলি বাড়েনি,
ঠিক আছে। এই পেট্রোজয়িক ইয়নে তেমন বেশি জীবের সংখ্যা বেশি ছিল না। এখানে তোমরা দেখতে পাচ্ছ এগুলো প্ল্যান্টস ছিল, কিছু অ্যামিবা টাইপের তোমরা বা জেলিফিশ টাইপের জীব দেখতে পাচ্ছ, যাদের কিন্তু কি ছিল না, কোনো ব্যাকবোন ছিল না। ওকে, তাদের ব্যাকবোন ছিল না, ওরা বোনলেস ছিল, যেমনটা আমরা জেলিফিশের ক্ষেত্রে দেখতে পাই। দেখো এখানে জেলিফিশের মতো পিকচার কয়েকটা আমি রেখেছি। তাহলে প্ল্যান্টস তৈরি হয়েছিল জলের মধ্যে এবং মেরুদণ্ডহীন কিছু প্রাণীর উৎপত্তি কিন্তু এই পেট্রোজয়িক পিরিয়ডে হয়েছিল। ওকে, দেন এমনকি আরেকটা কথা বললাম 3 নম্বর পয়েন্ট, যে এটা এখানে দুবার কিন্তু আইসেস উৎপন্ন হয়েছিল। এবং ওই জন্যই এই পেট্রোজয়িক ইয়নে পৃথিবীকে আমরা স্নোবল আর্থ বলে থাকি। স্নো বল অর্থাৎ এই পেট্রোজয়িক ইয়নের শেষ হতে হতে পৃথিবীর টেম্পারেচার এত ডিক্রিজ বা এত ফল করে গিয়েছিল যে আমাদের গোটা পৃথিবী একদম আইসে কভার্ড হয়ে গিয়েছিল এবং একটা স্নো বলের মতো কাজ করছিল। স্নো বল আর্থ বলা হয় ইন পেট্রোজয়িক পিরিয়ডটাকে, সরি পেট্রোজয়িক ইয়নে। ওকে, এটা মনে রাখবে, স্নো বল আর্থ কোন ইয়নে দেখতে পাওয়া যায়, তাহলে অবশ্যই মনে রাখতে হবে স্নো বল আর্থ আমাদের পেট্রোজয়িক ইয়নে দেখতে পাওয়া যায়। এবার পেট্রোজয়িক যখন ইয়ন শেষ হচ্ছে এন্ড পরে আসে আমাদের ফেনেরোজয়িক। ওকে, দিস ইজ দ্য লাস্ট ইয়ন, ফেনেরোজয়িক ইয়ন। ফেনেরোজয়িক ইয়ন ইজ দ্য লাস্ট ইয়ন, এটা লাস্ট ইয়ন। এবং এই ইয়নে যেহেতু প্রচুর পরিমাণে প্রাণী বা জীব এই ইয়নের মধ্যে আমরাও আছি বর্তমানে, এই ইয়নের মধ্যে আমরা দেখব প্রচুর পরিমাণে কিন্তু প্রাণী বা উদ্ভিদের উৎপন্ন হয়, অর্থাৎ লাইফ ফর্মসের একটা বড় সংখ্যক পপুলেশন বৃদ্ধি পায় ফ্রম দিস ক্যাম্বেরিয়ান পিরিয়ড। এই ফেনেরোজয়িক ইয়নের যদি আমরা বলি ফার্দার ডিভিশন, সেকেন্ডারি ডিভিশন যদি বলি, সেটা হচ্ছে পেলিওজয়িক এরা, মেসোজয়িক এরা, সেনোজয়িক এরা। ওকে, এই তিনটা এরা এই ফেনেরোজয়িকটা ভাগ করা হয়। তার মধ্যে পেলিওজয়িক এরার প্রথম যে পিরিয়ডটা রয়েছে সেটা হলো ক্যাম্বেরিয়ান পিরিয়ড। এই ক্যাম্বেরিয়ান পিরিয়ডে আমরা দেখতে পাবো কি হয়, প্ল্যান্ট অ্যান্ড এনিমেলসের কথা যখন হচ্ছে, তাহলে প্ল্যান্ট অ্যান্ড এলিমেন্টস দেখতে পাবো। প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমেলস মূলত এই সময় ভাস্কিউলার অ্যানিমেলস তৈরি হয়। ওকে, ভাস্কুলার এলিমেন্টস কাকে বলছি আমরা, যাদের ব্যাকবোন রয়েছে। ওকে, ভাস্কুলার অ্যানিমেলস প্রথমবারের জন্য উৎপত্তি হয় এই ক্যাম্বেরিয়ান পিরিয়ডে, এমনকি তাদের সংখ্যা পৃথিবীতে জলের মধ্যে প্রাণীর সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পায় বলে ক্যাম্বেরিয়ান পিরিয়ডকে আবার আরও একটি নাম দিয়ে আখ্যা করা হয়, সেটা হচ্ছে explosion of life in Cambrian, বা এটাকে ক্যাম্বেরিয়ান এক্সপ্লোশনও বলা হয়। ক্যাম্বেরিয়ান এক্সপ্লোশন বা এক্সপ্লোশন অফ লাইফ ইন ক্যাম্বেরিয়ান, এই দুটো নামে কিন্তু একে আখ্যা করা হয়। কেন এই নামে আখ্যা করা হচ্ছে? বিকজ ইন দিস পিরিয়ড একটা এক্সপ্লোশন ঘটে। কিসের এক্সপ্লোশন ঘটে? ইন দ্য লাইফ ফর্মস। পৃথিবীতে যে প্রাণী বা উদ্ভিদ রয়েছে তারা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। যেমনটা আমরা পপুলেশনের ক্ষেত্রে দেখেছি, পপুলেশন এক্সপ্লোশন বলে একটা টার্মস, তাই না? অর্থাৎ জনসংখ্যার বিস্ফোরণ। তাহলে এক্সপ্লোশন মানে বিস্ফোরণই বোঝায়, তবে কিসের বিস্ফোরণ? এখানে প্রাণীর বিস্ফোরণ হয়। ওকে, লাইফ ফর্মসের বিস্ফোরণ হয়। প্রচুর পরিমাণের জীব কিন্তু এই ক্যাম্বেরিয়ান পিরিয়ডে র্যাপিডলি তাদের পপুলেশন বাড়াতে শুরু করে এবং ক্যাম্বেরিয়ান পিরিয়ডে প্রচুর পরিমাণে জীব নতুন করে ফর্মেশন হয়। ওই জন্য আমরা ক্যাম্বেরিয়ান পিরিয়ডকে ক্যাম্বেরিয়ান এক্সপ্লোশন হিসেবেও জানি। ওকে, এটাও কিন্তু পরীক্ষা খুব আসে যে ক্যাম্বেরিয়ান এক্সপ্লোশন কোন পিরিয়ডে হয়েছিল। ওকে, এবং এটা কার সঙ্গে রিলেটেড? হ্যাঁ, যেমনটা আমি বললাম ক্যাম্বেরিয়ান এক্সপ্লোশন কিসের সঙ্গে রিলেটেড। ওকে, নেক্সট তাহলে দেখতে পাচ্ছি এই সময় প্রথমবারের জন্য ভাস্কিউলার অ্যানিমেলস তৈরি হয়েছিল, অর্থাৎ প্রথমবারের জন্য ফিশের ফর্মেশন হয়। যেহেতু পুকুরের মধ্যে বা বলতে পারো যে ওশিয়ানের মধ্যেই লাইফ ফর্মস কনফিনেট ছিল, তাই প্রথমবারের জন্য ফিশ উৎপন্ন হয় ইন দিস ক্যাম্বেরিয়ান পিরিয়ড। ইজ দিস ক্লিয়ার? তাহলে পরীক্ষা আসতে পারে যে কোন পিরিয়ডে, পেলিওজয়িক এরার কোন পিরিয়ডে প্রথমবারের জন্য ফিশের উৎপত্তি হয়? আওয়ার অ্যান্সার উইল বি ক্যাম্বেরিয়ান পিরিয়ড। ওকে, নাও কাম টু দ্য সেকেন্ড পয়েন্ট, দ্যাট ইজ সেকেন্ড পিরিয়ড, দ্যাট ইজ অর্ডোভিশিয়ান পিরিয়ড। সেকেন্ড পিরিয়ড যেটা রয়েছে পেলিওজয়িক এরার, সেটা হলো অর্ডোভিশিয়ান পিরিয়ড। তার আগে ছিল ক্যাম্বেরিয়ান পিরিয়ড,
নাও অর্ডোভিশিয়ান পিরিয়ড। অর্ডোভিশিয়ান পিরিয়ডটা কি দেখতে পাই আমরা? অর্ডোভিশিয়ান পিরিয়ডে কিন্তু তেমন লাইফ ফর্মসের চেঞ্জ ততটা আসে না। এই সমুদ্রের মধ্যে প্রাণীদের সংখ্যা আরও বৃদ্ধি পায় এই অর্ডোভিশিয়ান পিরিয়ডে। এখানে কোরাল ফর্মেশন এই সময় দেখতে পাওয়া যায়। ওকে, আমরা বলেছি যেমনটা যে প্রত্যেকটা পিরিয়ডে বা প্রত্যেকটা এপোজেই কিন্তু নতুন নতুন জীবের ফর্মেশন হয়েছিল, তাই এখানে কোনো ব্যতিক্রম থাকবে না। অর্ডোভিশিয়ান পিরিয়ডে কোরাল ফর্মেশন হয়, এলগি ফর্মেশন হয়, সমুদ্রের মধ্যে অ্যালগির ফর্মেশন হয়। ওকে, অ্যালগির ফর্মেশন কিন্তু সমুদ্রের মধ্যে দেখতে পাই। এবং কি আমরা যেমনটা জানি যে এই ক্যাম্ব্রিয়ান পিরিয়ডে এবং অর্ডোভিশিয়ান পিরিয়ডে, ক্যাম্ব্রিয়ান পিরিয়ডে যে মাছগুলো উৎপন্ন হয়েছিল তাদের জ কিন্তু অনেক বড় ছিল, বা এই যে জ লাইন যেটাকে আমরা বলি সেটা কিন্তু অনেক বড় ছিল, মানে ভয়ানক দেখতে ছিল মাছগুলো। আজকে যেমন মাছ সুন্দর দেখি আমরা, ইলিশ মাছ কত সুন্দর ছোটো, চিতল মাছ কি সুন্দর দেখতে, এরকম মাছ কিন্তু এই ক্যাম্ব্রিয়ান বা অর্ডোভিশিয়ান পিরিয়ডে ছিল না। সেই সময় মাছগুলো দেখতে একটু ভয়ানক টাইপের ছিল। ওকে, তাদের জ লাইন অনেক বড় ছিল, যেমনটা মানুষের ক্ষেত্রেও হয়েছিল। আমরা দেখেছিলাম যখন আমরা হোমো ইরেক্টাস ছিলাম, আমাদের গোটা গায়ে লোম ছিল, ফোরহেড বড় ছিল, হাইট ছোট ছিল। মানুষও কিন্তু ইভ্যালুয়েট হচ্ছে, তোমার ছেলে দেখবে তোমার থেকে বেশি সুন্দর হচ্ছে। ওকে, তো তেমনই ক্যাম্ব্রিয়ান পিরিয়ডে যেসব মাছগুলো দেখতাম তাদের জ লাইনে কিন্তু অনেকটা চেঞ্জ আছে, তারা দেখতে অনেক বেশি সুন্দর হয়। কবে? এই অর্ডোভিশিয়ান পিরিয়ডে। এখানে তেমন বেশি গ্রেটার চেঞ্জ আমরা দেখতে পাই না। লাইফ ফর্মস ইন দ্য ওয়াটার, দ্য নাম্বার অফ লাইফ ফর্মস হ্যাজ ইনক্রিজেস ইন দ্য অর্ডোভিশিয়ান পিরিয়ড, এটুকুই শুধু বলতে পারি। এবং তার সঙ্গে অ্যালগি এখানে ফর্মেশন হয়। নাও কাম টু দ্য সিলিউরিয়ান পিরিয়ড। সিলিউরিয়ান পিরিয়ড কবে শুরু হয়? অর্ডোভিশিয়ান পিরিয়ড শুরু হয় 500 মিলিয়ন বছর আগে। এটা 50 বছরের মতো লাস্ট করে পৃথিবীতে ছিল এই অর্ডোভিশিয়ান পিরিয়ড। দেন সিলিউরিয়ান পিরিয়ড 50 বছর যদি থাকে তাহলে 450 মিলিয়ন বছর আগে এই আমাদের সিলিউরিয়ান পিরিয়ড শুরু হচ্ছে। এবং সিলিউরিয়ান পিরিয়ডে কি দেখতে পায় যে সিলিউরিয়ান পিরিয়ডের বড় যে বৈশিষ্ট্য, সবচেয়ে রিমার্কেবল ক্যারেক্টারিস্টিক যদি দেখি সিলিউরিয়ান পিরিয়ডের, তাহলে দেখবো যে এই সময় মূলত মাছরাই কিন্তু কী করতো, ডোমিনেটিং রোল প্লে করতো পৃথিবীতে। আজকে যেমন পৃথিবীতে কে ডোমিনেটিং পাওয়ার কার বেশি জীবের মধ্যে? মানুষের। আর্থের মধ্যে বিশাল বিশাল চেঞ্জ আছে, কোথাও 10 তলা বানিয়ে দিচ্ছে, তো কোথাও চাঁদে চলে যাচ্ছে পৃথিবী থেকে বেরিয়ে, আরও অনেক অনেক ঘটনা ঘটাচ্ছে পৃথিবীর মানুষ, তাই না? তো যেমন আজকে পৃথিবীতে ডোমিনেটিং রোল চালাচ্ছে মানুষরা, ঠিক তেমন কিন্তু সিলিউরিয়ান পিরিয়ডে কারা ডোমিনেটেড ছিল? ফিশেস ওয়্যার ডোমিনেটেড ইন দি ওশিয়ান। ওকে, সিলিউরিয়ান পিরিয়ডে। নাও এবার চলে আসি আমরা মেইন যে লিস্টটা দেখিয়েছিলাম তোমাদেরকে, লিস্টের মধ্যে। তাহলে দেখো, সিলিউরিয়ান পিরিয়ড, অর্ডোভিশিয়ান, ক্যাম্ব্রিয়ান, এই তিনটে পিরিয়ড নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি। সিলিউরিয়ান পিরিয়ডে আরও একটি বড় ক্যারেক্টারিস্টিক্স দেখতে পাওয়া যায়, সেটা হলো যে লিফলেস প্ল্যান্ট দ্যাট হ্যাজ ফর্ম অন দ্য ল্যান্ড ফর দ্য ফার্স্ট টাইম। যেমনটা আমি বললাম, এখানে মাছেদের রাজত্ব চলেছিল, কিংডম অফ ফিশ তৈরি হয় এই সময়। তার সঙ্গে সঙ্গে বড় একটা ইভলিউশন বলতে পারি, এবার বড় ইভলিউশন হয়েছিল এখানে, সেটা হলো যে লিফলেস প্ল্যান্ট, লিফলেস অর্থাৎ পাতাহীন গাছ প্রথমবারের জন্য ফর্ম ইন দি ল্যান্ড বা বলতে পারি মাটির উপরে। তাহলে সিলিউরিয়ান পিরিয়ডের আগে অর্ডোভিশিয়ান এবং ক্যাম্ব্রিয়ান, আর্কিয়ান, পেট্রোজোইক যতগুলো ইয়ন বা পিরিয়ডের কথা বললাম, সেখানে কিন্তু ল্যান্ডের মধ্যে একটা কোনো সিঙ্গেল জীবের উৎপত্তি হয়নি। কোনো জীব আজও পর্যন্ত বা এই সিলিউরিয়ান পিরিয়ডের আগে পর্যন্ত কখনোই কিন্তু ল্যান্ডের মধ্যে কোনো লাইফ ফর্মস আসেনি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন দ্য সিলিউরিয়ান পিরিয়ড দ্য লিফলেস প্ল্যান্ট হ্যাজ ফর্মড। ওকে, লিফলেস প্ল্যান্ট বা পাতাহীন গাছ প্রথমবারের জন্য ল্যান্ডে ফর্মেশন হলো। ওকে, যখন পাতাহীন গাছ ল্যান্ডে ফর্মেশন হলো, তারপরে আমরা দেখব সিলিউরিয়ান পিরিয়ডের পরে ডেভোনিয়ান পিরিয়ড আসে, যখন কিন্তু একটা পূর্ণাঙ্গ গাছ যাকে আমরা বলি ভাস্কুলার প্ল্যান্টস, অর্থাৎ যে গাছের কাণ্ড থাকবে, যে গাছের পাতা থাকবে, যে গাছের মূল থাকবে, যে গাছের ব্রাঞ্চেস থাকবে, ওয়েল এস্টাবলিশ বলতে পারি, ওয়েল এস্টাবলিশ প্ল্যান্টস, লিফ থাকবে, ব্রাঞ্চ থাকবে, স্টিক থাকবে, তার রুটস থাকবে, এমন ধরনের প্ল্যান্টসকে বলা হয় ভাস্কুলার প্ল্যান্টস। তাহলে প্রথমবারের জন্য পৃথিবীতে ভাস্কুলার প্ল্যান্টস কবে উৎপত্তি হয়? ইট হ্যাজ হ্যাপেন ইন দ্য ডেভোনিয়ান পিরিয়ড। ওকে, ডেভোনিয়ান পিরিয়ডে প্রথমবারের জন্য আসলে। এবং কি লাইফ ফর্মসের
আরও উন্নতি হয়, মাছের রাজত্ব আরও বাড়ে, মানে মাছের সংখ্যা ডেভোনিয়ান পিরিয়ডে যেমন সিলুরিয়ান ছিল, ডেভোনিয়ান পিরিয়ডে আরও বাড়ে। এইবার ডেভোনিয়ান পিরিয়ডের পরে আসে মোস্ট ইম্পর্টেন্ট, এটা অবশ্যই মনে রাখতে হবে, দ্যাট ইজ দ্য কার্বনিফেরাস পিরিয়ড। এই কার্বনিফেরাস পিরিয়ডে বেশ কয়েকটা কিন্তু রিমার্কেবল চেঞ্জেস পৃথিবীতে আসে। এই পিরিয়ড শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই, কার্বনিফেরাস পিরিয়ড শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই পৃথিবীতে বেশ কয়েকটি চেঞ্জেস আসে। এগুলোকে আমি তোমাদের আলাদা করে দেখিয়ে দিই কী কী চেঞ্জেস এসেছিল। ওয়েট, তো কার্বনিফেরাস নিয়ে কথা হচ্ছিল। কার্বনিফেরাস, এই কার্বনিফেরাস পিরিয়ডে যদি আমরা দেখি তাহলে প্রথমবারের জন্য অ্যাম্ফিবিয়ান, অ্যাম্ফিবিয়ান মিন্স, বলো অ্যাম্ফিবিয়ান মানে কি? অ্যাম্ফিবিয়ান মিন্স উভচর প্রাণী। তাহলে পৃথিবীতে প্রথমবারের জন্য উভচর প্রাণী উৎপত্তি হলো। কার্বনিফেরাসকে আমরা জানি দুটো ভাগে ভাগ করা হয়। ইনিশিয়াল যে পার্টটা বা ইনিশিয়াল যে এপোজ সেটা হলো আমাদের মিসিসিপিয়ান, এবং পরবর্তী দিয়ে রয়েছে সেকেন্ড এপোজ, যেটা হচ্ছে তোমাদের পেনসিলভেনিয়ান। তো মিসিসিপিয়ান পিরিয়ডে এই অ্যাম্ফিবিয়ানসরা জলেই ছিল, জলের মধ্যেই কনফিডেন্ট ছিল। যদিও এরা উভচর প্রাণী, এরা কিন্তু ডাঙাতে যায়নি বা ল্যান্ডের উপরে আসেনি, জলের মধ্যেই এরা কনফিডেন্ট ছিল। ওকে, উভচর প্রাণী না। যেমনটা ব্যাঙ আমরা বলে থাকি, ব্যাঙ কী করে? জলের মধ্যে ডিম পাড়ে, বড় হয়, তার লেজ ফেস ছোট করে, তারপরে ফাইনালি গিয়ে ল্যান্ডের উপরে ওঠে, তাই না? তো ঠিক তেমনই কার্বনিফেরাসকে যে দুটো ভাগে ভাগ করা হয়, একটা মিসিসিপিয়ান, একটা হচ্ছে পেনসিলভেনিয়ান। তো এই মিসিসিপিয়ান পিরিয়ডে এই উভচর প্রাণীরা কিন্তু জলের মধ্যেই ছিল। তারপরে পেনসিলভেনিয়ান পিরিয়ডে এরা ডাঙায় আসলো, ল্যান্ডে আসলো। ওকে, ল্যান্ডের মধ্যে এরা আসলো এই প্রাণীগুলো। ওকে, তাহলে কার্বনিফেরাস পিরিয়ডে সবচেয়ে বড় এভিডেন্স এখানে উভচর প্রাণীর উৎপত্তি হয়। সেকেন্ড বড় চেঞ্জ বা সেকেন্ড বড় থিং যেটা কার্বনিফেরাস পিরিয়ডে আসে সেটা হলো রেপটাইলস। রেপটাইলস বা সরীসৃপ, সরীসৃপটা প্রথমবারের জন্য কিন্তু কার্বনিফেরাস পিরিয়ডেই পৃথিবীতে আসে, অর্থাৎ ডাঙার মধ্যে আসে। ওকে, বা ল্যান্ডের উপরে আসে। তাহলে এই দুটো বড় চেঞ্জেস এই সময় এসেছিলো, এবং তার সঙ্গে যে প্ল্যান্টগুলোর কথা বলেছিলাম আমরা, প্ল্যান্ট বা গাছ, তাদের সাইজ আরও বড় হয়েছিল। আমরা দেখি প্রথমত সিলুরিয়ান পিরিয়ডে লিভলেস প্ল্যান্ট তৈরি হলো, তারপরে ডেভোনিয়ান পিরিয়ডে যে গাছগুলো প্রথমবার ভাস্কিউলার প্ল্যান্টস তৈরি হয়েছিল, সেই প্ল্যান্টগুলোর উচ্চতা কিন্তু মাত্র 15 মিটার ছিল। এবার কার্বনিফেরাস পিরিয়ডে তাদের উচ্চতা আরও বাড়লো, এবং সেটা 30 মিটার উঁচু উঁচু গাছ কিন্তু এই কার্বনিফেরাস পিরিয়ডে দেখতে পাওয়া যায়। টল ট্রিজ বলতে পারি আমরা, টল ট্রিজ হ্যাজ ফর্ম ইন দ্য ল্যান্ড। তাহলে 4 নাম্বার যে বড় ইভলিউশন এই কার্বনিফেরাস পিরিয়ডে এসেছিল সেটা হলো আমাদের কার্বনিফেরাস পিরিয়ডে কোলের ফর্মেশন, রাইট? দেখো এখানে একটা মজার জিনিস, যে কোল ফর্মেশন হচ্ছে কার্বনিফেরাস পিরিয়ডে, তাই না? তার আগে ডেভোনিয়ান পিরিয়ডে কিন্তু গাছের উৎপত্তি হয়। গাছের উৎপত্তি না হলে কোলের ফর্মেশন হওয়া ইম্পসিবল ছিল। গাছের বডি চাপা পড়েই বা কোনো প্ল্যান্ট বা অ্যানিম্যালের বডি চাপা পড়েই তো কোলের ফর্মেশন হয়। তাহলে দেখো প্রকৃতির নিয়মে, পৃথিবীর নিয়মে, বা বলতে পারেন আমরা ধরতি মায়ের নিয়ম এমন করে দিয়ে গেছেন যে প্রথমে গাছের উৎপত্তি হলো, তারা চাপা পড়লো, কয়লা তৈরি করলো। তোমরা ভবিষ্যতে যে ভাত রান্না করে খাবে এই কয়লার আগুনে, তার জন্য তারা কিন্তু আগে থেকে ব্যবস্থা করে রেখেছেন। তাহলে কয়লার ফর্মেশন এই কার্বনিফেরাস পিরিয়ডেই শুরু হয়ে যায়। এই 4টে জিনিস তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, কি কি চেঞ্জেস কার্বনিফেরাস পিরিয়ডে বা কোন কোন প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস কার্বনিফেরাস পিরিয়ডে আমাদের এখানে এসেছিল। অ্যাম্ফিবিয়ান অ্যান্ড রেপটাইলস, এই দুটো তো অবশ্যই ভালো করে মনে রাখতে হবে। ওকে, ইজ দিস ক্লিয়ার? তাহলে আমরা লাস্ট যে পিরিয়ড, প্যালিওজোইক এরার লাস্ট পিরিয়ড, দ্যাট ইজ দ্য পারমিয়ান পিরিয়ড। এই পারমিয়ান পিরিয়ড শুরু হয় কবে? আজ থেকে 280 মিলিয়ন ইয়ার এগোতে। এই পারমিয়ান পিরিয়ডে তেমন বিশেষ কিছু চেঞ্জেস কিন্তু দেখতে পাওয়া যায় না। যদি আমরা দেখি বড় বড় চেঞ্জেসগুলো কিন্তু একটা পিরিয়ড পর পর আসছে। দেখো কার্বনিফেরাস পিরিয়ডে প্রথমবারের জন্য প্রচুর প্ল্যান্ট বা অ্যানিমেলস আসলো পৃথিবীতে। ডেভোনিয়ান পিরিয়ডে তেমন কিছু হয়নি। সিলুরিয়ান পিরিয়ডে প্রথমবারের জন্য ল্যান্ডে কিন্তু কী হলো, আমাদের হলো ভাস্কিউলার প্ল্যান্টস তৈরি, লিভলেস প্ল্যান্ট, প্রথমবারের জন্য কোনো জীব ল্যান্ডে আসলো। কবে? সিলুরিয়ান পিরিয়ডে। তবে ডেভোনিয়ান পিরিয়ডে তেমন বিশেষ কোনো চেঞ্জ নেই, জাস্ট এখানে ভাস্কুলার প্ল্যান্টস তৈরি হয়েছিল। ওকে, তারপরে কার্বনিফেরাস ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তাহলে একটা পিরিয়ড জাম্প করে গিয়ে কিন্তু দেখতে পাচ্ছি যে বড় বড় ইনভেনশনগুলো কিন্তু হচ্ছে, বা বড় বড় ইভলিউশনগুলো হচ্ছে লাইফ ফর্মসের মধ্যে। এবার পারমিয়ান পিরিয়ডে কি আমরা মনে রাখতে পারি? এখানে ডেসিডিয়াস
প্ল্যান্টস তৈরি হয়। ডেসিডিয়াস অর্থাৎ শীতকালে যাদের পাতা ঝরে যায়। এর আগে যে প্ল্যান্টসগুলো ছিল বা গাছগুলো ছিল তারা ছিল এভারগ্রিন, তাদের পাতা সারা বছরই গ্রিন থাকতো। কিন্তু ডেসিডিয়াস প্ল্যান্ট কোনগুলোকে বলি আমরা, সেটা পার্মিয়ান পিরিয়ডে একমাত্র দেখতে পাওয়া যায়। এমন এক নতুন প্রজাতি পৃথিবীতে জন্ম নেয় যে গাছের পাতা শীতকালে ঝরে যায়। ওকে, এমনকি তার সঙ্গে লাইফ ফর্মসের আরও উন্নতি ঘটে। সময়ের সঙ্গে লাইফ ফর্মসের উন্নতি হচ্ছেই, তাই না? এই সময়ে বিভিন্ন স্পেসিসের সংখ্যা বাড়তে থাকে। তারপরে চলে আসছি নেক্সট যে এরা, যেটি মেসোজোয়িক এরা। এর আগে আমরা পড়ছিলাম পার্মিয়ান পর্যন্ত, যেটা হলো প্যালিওজোয়িক এরা। এবারে আসছি আমরা মেসোজোয়িক এরা। এবার যদি তোমরা বলো যে মেসোজোয়িক এরা আর পার্মিয়ান এরার মধ্যে পার্থক্যটা কী, তাহলে তোমরা দেখবে এই মেসোজোয়িক প্যালিওজোয়িক এরার যে কথা বলছিলাম, এই প্যালিওজোয়িক এরার মধ্যে কিন্তু দেখবে যতগুলো পিরিয়ড রয়েছে তাদের মধ্যে ডেভেলপমেন্ট যদি দেখি, তাহলে ওশিয়ানিক বা বলতে পারি ওয়াটার বডিসে থাকা যেসব প্ল্যান্টস বা অ্যানিমেলস রয়েছে তাদের ডেভেলপমেন্ট সবচেয়ে বেশি হয়েছিল। এবার যখনই আমরা চলে আসছি মেসোজোয়িক এরা, এখানে ওয়াটার বডিতে থাকা যেসব অ্যানিমেলস বা প্ল্যান্টস ছিল তাদের ইভলিউশনটা থমকে যায়। ওকে, এবং নতুন যুগ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ট্রিয়াসিক, জুরাসিক, ক্রিটেসিয়াস এই পিরিয়ডে দেখব ল্যান্ডের উপরে বা ভূমির উপরে বিভিন্ন প্রাণী বা উদ্ভিদের সংখ্যা কিন্তু র্যাপিড হারে বাড়তে শুরু করে। তাহলে এটা আমরা বড় সিগনিফিক্যান্ট চেঞ্জ বলতে পারি। দিস ইজ দ্য সিগনিফিক্যান্ট চেঞ্জ দ্যাট ডিমার্কেটেড প্যালিওজোয়িক এরা আর মেসোজোয়িক এরা ডিফারেন্টলি, তাই না? তাহলে প্যালিওজোয়িক আর মেসোজোয়িক এরাকে ডিফারেন্সিয়েট কে করছে? এই দুটো ধারণা। একদিকে ওয়াটার বডিতে থাকা প্ল্যান্টসের অ্যানিমেলসের ডেভেলপমেন্ট হয়, আর এই মেসোজোয়িক এরাতে ল্যান্ডের মধ্যে থাকা অ্যানিমেলসদের ডেভেলপমেন্ট সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায়। এবার চলে আসি পরের যে ট্রিয়াসিক পিরিয়ড। এগুলো কিন্তু দেখবে পরীক্ষায় খুব আসে। এবার দেখবো আমরা ট্রিয়াসিক যুগে বড় বড় কিন্তু ইনভেনশন হয়েছে বা বড় বড় ইভলিউশন হয়েছে লাইফের। কী কী বড় বড় ইভলিউশন? ট্রিয়াসিককে যেমন আমরা প্রত্যেকবারই কী করি, 3 দিয়ে মনে রাখার চেষ্টা করি। তো এই যুগে কিন্তু 3টে বড় বড় চেঞ্জেস এসেছিল বা 3টে বড় বড় প্রাণী বা উদ্ভিদের উৎপাদন কিন্তু এই ট্রিয়াসিক যুগে দেখতে পাওয়া যায়। ট্রিয়ার সঙ্গে 3-এর একটা বড় রিলেশন আমরা আগের ক্লাসে আলোচনা করেছি। ওকে, তাহলে 3টা কী কী বড় বড় ইভলিউশন এখানে দেখতে পাই আমরা। প্রথমত ম্যামেলস অর্থাৎ স্তন্যপায়ী ম্যামেলস, এখানে লিখে দিচ্ছি আবার আমি, ম্যামেলসরা এই সময় ফর্ম হয়। কোন পিরিয়ডে? ট্রিয়াসিক পিরিয়ডে। মেসোজোয়িক এরার ট্রিয়াসিক পিরিয়ডে ম্যামেলস তৈরি হয় ট্রিয়াসিক পিরিয়ডে। তার সঙ্গে ডাইনোসরস, যদিও রেপটাইলস বা সরীসৃপরা উৎপন্ন হয়েছিল, বা ডাইনোসরসরা কিন্তু পৃথিবীতে তখনও উৎপন্ন হয়নি। এই ট্রিয়াসিক যুগে এসে ডাইনোসরসরা প্রথমবারের মতো উৎপত্তি হয়। ওকে, ডাইনোসরস আসলো, ম্যামেলস আসলো, আরও একটা জিনিস আছে যেটা হলো ইনসেক্টস। ইনসেক্ট মানে কি বলি আমরা, যে পতঙ্গ, ছোট ছোট পতঙ্গ, কীট পতঙ্গ, কিন্তু এই ইনসেক্টসও কিন্তু এই সময়েই ফর্ম হয় না। তাহলে 3টে জিনিস এখানে মূলত আমাদের মনে রাখতে হবে, যে ম্যামেলস কোন যুগে উৎপন্ন হয়েছিল বা কোন পিরিয়ডে উৎপন্ন হয়েছিল। যদি যুগ বলে মেসোজোয়িক বলবো, আর যদি বলে কোন পিরিয়ড তাহলে ট্রিয়াসিক পিরিয়ডে। ডাইনোসরসরা কোন পিরিয়ডে উৎপন্ন হয়েছিল, তাহলে ট্রিয়াসিক পিরিয়ডে। ইনসেক্টস লাইক হচ্ছে ফ্লাই, টার্মাইটস, এগুলো কোন যুগে উৎপন্ন হয়েছিল বা কোন পিরিয়ডে উৎপন্ন হয়েছিল, তাহলে ট্রিয়াসিক পিরিয়ড। আই হোপ ইট ইজ ক্লিয়ার। এটা কিন্তু ভীষণভাবে আমাদের মনে রাখতে হবে। এখান থেকে কোয়েশ্চেন বারবারই আসে, তাই বারবার বলছি উইথাউট এনি স্কিপ তোমরা মনোযোগ সহকারে প্রত্যেকটা পয়েন্টকে নোট করবে। প্রত্যেকটা লাইনে কিন্তু বেশ কয়েকটা করে আমি তোমাদেরকে ইনফরমেশন দিচ্ছি, এগুলো মাথায় রাখা ভীষণ ইম্পর্টেন্ট। আমি যদিও আরেকবার ঝালাই করে দিব তোমাদেরকে, যাতে করে তোমরা কী করতে পারো, সহজে বুঝতে পারো, এটাকে মনে রাখতে পারো। তারপরে চলে আসি জুরাসিক পিরিয়ডে কী কী চেঞ্জেস দেখতে পাই। প্রথমবারের জন্য জুরাসিক পিরিয়ডে কিন্তু এঙ্গিওস্পার্ম প্ল্যান্ট তৈরি হয়। এঙ্গিওস্পার্ম কথার অর্থ হলো ফ্লাওয়ারিং প্ল্যান্ট, অর্থাৎ এর আগে যে প্ল্যান্টগুলো দেখলাম আমরা, ভাস্কুলার প্ল্যান্ট দেখতে পাচ্ছি আমরা, ডেভোনিয়ান পিরিয়ডে উৎপত্তি হয়ে যায়। তো সেই প্ল্যান্টগুলোর মধ্যে কোনো ফুল আসতো না, অর্থাৎ ফুল থেকে আজকে যে প্ল্যান্টগুলো দেখতে পাই সেখানে ফুল থেকে ফল, ফল থেকে বীজ, বীজ থেকে আরও একটা নতুন জীবের বা বলতে পারি অন্য একটা প্ল্যান্টস বা উদ্ভিদের উৎপন্ন হয়। বাট সেই সময় এই জুরাসিক পিরিয়ডের আগে তেমন কোনো গাছ ছিল না যারা কিন্তু ফুল দিত, ফল দিত, তারা বলতে পারো যে বীজ দিত। এরকম গাছগুলো কোনোটাই বীজ দিত না, ফুল দিত না, ফলও দিত না। ওকে, তাহলে তাদের কীভাবে বংশবৃদ্ধি হতো? তাদের বংশবৃদ্ধি হতো ওই যে কোনো বডি পার্টস পড়ে গিয়ে
ঠিক আছে, বডি পার্টস পড়ে গিয়ে, ঠাল পড়ে গিয়ে এভাবে কিন্তু তাদের বংশবৃদ্ধি হতো। তবে প্রথমবারের জন্য জুরাসিক পিরিয়ডে অ্যাঞ্জিওস্পার্ম ফুলযুক্ত গাছ উৎপন্ন হয় এবং পপুলেশন অফ দ্য প্ল্যান্টস র্যাপিডলি ইনক্রিজ হওয়া শুরু করে। যত ফল ধরবে তত গাছ তৈরি হবে, তাই না? তাই এইখানে আমরা দেখতে পাই জুরাসিক পিরিয়ড থেকে কিন্তু গাছের উৎপত্তিতে বা বলতে পারি গাছের পপুলেশন বৃদ্ধিতে একটা বড় চেঞ্জেস আসে উইথ ইনক্রিজিং বলতে পারি বা উইথ ইন্ট্রোডিউশন অফ দি অ্যাঞ্জিওস্পার্ম প্ল্যান্টস। ওকে, নাও কাম টু দ্য আচ্ছা, আরেকটা জিনিস এখানে মনে রাখতে হবে যে জুরাসিক পিরিয়ডটা আমাদের কাছে ভীষণভাবে পরিচিত একটি কারণ, যেটা হলো এই সময় ডাইনোসররা গোটা পৃথিবীতে রাজ করেছিল, ডাইনোসররাই ডোমিনেটেড ছিল পৃথিবীতে, রাইট? তাই জুরাসিক পিরিয়ডে বিভিন্ন ধরনের ডাইনোসর দেখতে পাওয়া গিয়েছিল। এবার চলে আসছি, তাহলে জুরাসিক পিরিয়ডে কী কী মনে রাখতে হবে? একটা অ্যাঞ্জিওস্পার্ম প্ল্যান্ট তৈরি হয়, আর একটা ডোমিনেটেড বাই আওয়ার আর্থ ওয়াজ ডোমিনেটেড বাই দ্য ডাইনোসরস। এই দুটো কথা মনে রাখলেই হয়ে যাবে। এবার চলে আসছি আমরা ক্রিটিসিয়াস পিরিয়ড। ক্রিটিসিয়াস পিরিয়ডে দেখো কী কী হয়েছিল। ক্রিটিসিয়াস পিরিয়ডে টেরোসস বা টেরোসরাস এর উৎপন্ন হয়। যেমনটা আমরা ডাইনোসরস বলি, তারই একটা নতুন প্রজাতি, সেটা হলো টেরোসরাস। এই টেরোসরাসের কী হয়, এর কি আলাদা বৈশিষ্ট্য রয়েছে? এরা ফ্লাই করতে পারে। তোমরা নিশ্চয়ই অনেক মুভিতে দেখেছো যে কিছু কিছু ডাইনোসর রয়েছে যারা শুধু ঘাস লতা পাতা খেয়ে থাকে, আর কিছু কিছু ডাইনোসর রয়েছে যারা কিন্তু উড়তে পারে, পাখা রয়েছে তাদের, ঠিক আছে, এমনকি মুখ দিয়ে আগুনও বের করতে পারে। তো এই ক্রিটিসিয়াস পিরিয়ডে এরকম ধরনের ডাইনোসরস বা র্যাপটাইলস প্রথমবারের জন্য কিন্তু পৃথিবীতে আসে। ওকে, ঠিক যেমন আমাদের আজকের দিনে যদি দেখি বাদুররা কিন্তু ম্যামেলস। ওকে, তারা ডিম থেকে জন্ম হয় না, মানুষ যেভাবে জন্ম হয়, তারা স্তন্যপায়ী, কিন্তু তারা উড়তে পারে। আমরা জানি সাধারণত স্তন্যপায়ীরা উড়তে পারে না, বাট এই বাদুর হলো এমন একটি প্রাণী যেটা কিন্তু উড়তে পারে, যার ডানা রয়েছে। ঠিক তেমনি র্যাপটাইলসরা উড়তে পারে না, বাট টেরোসরাস এমন একটি র্যাপটাইলস বা বলতে এমন একটি ডাইনোসরের প্রজাতি যারা কিন্তু উড়তে পারতো। তাহলে এই ক্রিটিসিয়াস পিরিয়ডে এই টেরোসরাসের উৎপত্তি হয়। সিনেমাতে আমরা অনেকবার দেখেছি। এমনকি তার সঙ্গে সঙ্গে বার্ড অ্যান্ড টার্টেলেরও উৎপত্তি এই ক্রিটিসিয়াস পিরিয়ডে হয়। যে পার্টগুলো ভীষণ ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আমি আরেকবার তোমাদেরকে বলবো, এমনকি তোমরা পারলে অবশ্যই এগুলো নোট করে নিও। ওকে, কারণ এটা তৈরি করতে আমার একটা বড় সময় আমি কিন্তু দিয়েছি। ঠিক আছে, কত ইজিলি এটাকে আমরা মনে রাখতে পারবো। স্বাধীনদেব সিংয়ের বই তো অবশ্যই পড়েছি, তার সঙ্গে বেশ কয়েকটা রাইটারের আরও বই আমাকে ফলো করতে হয়েছে। তাই এই পরিশ্রমটা যেন কাজে লাগে তোমাদের, তাই বলবো অবশ্যই নোট করে রেখো এগুলোকে। তারপরে চলে আসি আমরা এই ক্রিটিসিয়াস পিরিয়ড। দেখো তোমরা যে মেসোজোয়িক যে পিরিয়ডটা বা মেসোজোয়িক যে এরাটা, সেটা শুরু হচ্ছে ট্রিয়াসিক দিয়ে এবং ক্রিটিসিয়াস দিয়ে শেষ হচ্ছে। আবার দেখতে পাই যদি ট্রিয়াসিক যুগে ডাইনোসর প্রথম আসলো, আর ক্রিটিসিয়াস যুগেই কিন্তু ডাইনোসরসরা মরে যায়। ওকে, তাহলে ক্রিটিসিয়াস পিরিয়ডে দুটো জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। যেমন আমি জুরাসিক পিরিয়ডে দুটো জিনিস মনে রেখেছিলাম, ঠিক তেমনি ক্রিটিসিয়াস পিরিয়ডে কিন্তু দুটো জিনিস মনে রাখতে হবে। একটা তো টেরোসরাস তো উৎপন্ন হয়েছিল, তার সঙ্গে ডাইনোসররা মৃত্যুবরণ করেছিল বা তারা এক্সটিংক্ট হয়ে যায়। ডাইনোসরসরা এক্সটিংক্ট হয়ে যায়। ওকে, এক্সটিংক্ট হয়ে যায়, ডাইনোসররা মৃত্যুবরণ করে বা তাদের মৃত্যু হয়ে যায়। ওকে, কেন মৃত্যু হয় পরের স্লাইডে আমি আসছি। মাস এক্সিস্টেন্স এই সময় কিন্তু দেখতে পাওয়া যায়। ক্রিটিসিয়াস পিরিয়ডে একটা বড় মাস এক্সটিংকশন হয়েছিল, যার কারণে কিন্তু এই ডাইনোসরটা মারা গিয়েছিল। আমি আসছি পরের স্লাইডে। তো এখানে মনে রাখবো এই টেরোসরাস আর হচ্ছে ডাইনোসর এক্সটিংক্ট। তাহলে দেখো ডাইনোসরের জীবনটা কেমন, আমাদের জীবনে যেমন অতিথিরা আসে ঠিক তেমন এরা ট্রিয়াসিক যুগে আসলো, জুরাসিক পিরিয়ডে ডোমিনেন্সি তৈরি করলো, ক্রিটিসিয়াস যুগে মারা গেল, তাই না? যেমনটা আমাদের জীবনে কি আসে, অনেক মানুষ আসে, কিছুদিন থাকে, আবার চলে যায়। ঠিক তেমনটা কিন্তু এই ডাইনোসরটা আমাদের পৃথিবীতে ছিল। ওকে, তাহলে এর মাধ্যমে আমাদের মেসোজোয়িক এরাটা শেষ হচ্ছে এবং পরবর্তীতে সেনোজোয়িক এরার শুরুয়াত হচ্ছে। সেনোজোয়িক এরা আমরা জানি যেমনটা, যদি দুটো পিরিয়ডে ভাগ করা হয় সেনোজোয়িক এরাকে, একটা টারশিয়ারি আর একটা কোয়াটারনারি। এখানে বেশি কিছু নেই, একটু ভালো করে মন দিয়ে দেখো, এখনই শেষ হয়ে যাবে এই স্লাইডটা। তাহলে পেলিওসেন এপোজ দিয়ে শুরু হয় আমাদের ট্রিয়াসিক পিরিয়ড। ওকে, তাহলে প্লেইওসেন পিরিয়ড যদি দেখি, আজ থেকে প্রায় 60 থেকে 65 বা 70 বলতে পারো, 60 থেকে 70 মিলিয়ন বছর আগে এই প্যালিওসেন বা ট্রিয়াসিক পিরিয়ডের শুরু হয়। এই তাহলে ট্রিয়াসিক পিরিয়ড শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কী দেখতে পাই আমরা মেজর চেঞ্জেস পৃথিবীতে? কার্নিভোরাস ইন ম্যামেলস, অর্থাৎ যে ম্যামেলগুলো বা যে স্তন্যপায়ী প্রাণীরা মাংস খায়, যেমনটা বাঘ, শিয়াল, হায়না, এইরকম ধরনের
কার্নিভোরাস ম্যামেলস কিন্তু পৃথিবীতে আসে। এবং তার সঙ্গে বলতে পারি আরেকটা ইম্পর্ট্যান্ট, যেটা হলো টারশিয়ারি পিরিয়ডের শুরুতেই কিন্তু আজকে যতগুলো ফর্মস অফ লাইফ আছে তারা ফর্ম হয়। যেমনটা আজকের দিনে আমরা দেখতে পাই ম্যামেলস বা স্তন্যপ্রায়ী, আজকের দিনে আমরা দেখতে পারি বার্ড বা খ্যাচর, আজকের দিনে আমরা দেখতে পাই বিভিন্ন ইনসেক্টস বা বলতে পারি যে পতঙ্গ, আমরা দেখতে পাই র্যাপটাইলস বা সরীসৃপ প্রাণী এবং উভচর প্রাণী অ্যামফিবিয়ানস। এই যে জীবের যে সমাহার, এত ধরনের জীব আজকে আমরা দেখতে পাই, তারা কিন্তু কবে থেকে পৃথিবীতে এক্সিস্ট করা শুরু করে একসঙ্গে, তা হলো আমাদের টারশিয়ারি পিরিয়ড। তাহলে টারশিয়ারি পিরিয়ড থেকে কিন্তু এই বিভিন্ন ভ্যারাইটিস ধরনের বিভিন্ন সিস্টেমের বা ইকোসিস্টেমের জীবরা কিন্তু আমাদের বা প্রাণীরা একসঙ্গে থাকা শুরু করে আমাদের পৃথিবীতে। ইট ইজ ক্লিয়ার? তাহলে এটাকে আমরা এইভাবে মনে রাখবো, প্যালিওসেন পিরিয়ডে আমাদের যত বার্ডস রয়েছে, ইনসেক্টস, রেপটাইলস অ্যান্ড অ্যাম্ফিবিয়ানস, তারা উৎপত্তি হয়। নেক্সট চলে আসি আমরা পরবর্তী ইওসেন, ভীষণই ইম্পর্ট্যান্ট। ইন দিস এরা আমরা দেখব যে রেপটাইলসরা কিন্তু জলেও বসবাস করতো। বিফোর দিস ইওসেন ইপোজ রেপটাইলসরা কিন্তু জলের মধ্যেও বসবাস করতো, কিন্তু এই ইওসেন এপোজ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে রেপটাইলস যত রেপটাইলস জলে বসবাস করতো তারা ভেনিশ হয়ে যায়, তারা জলে মৃত্যুবরণ করে বলতে পারি। এবং ম্যামেলসরা এখন ডোমিনেটিং করা শুরু করে, অর্থাৎ ম্যামেলসের পিরিয়ড রেপটাইলসের পিরিয়ড শেষ। রেপটাইলটা মূলত এই মেসোজোইক এরাতেই ডোমিনেন্টলি রোল প্লে করেছিল বলতে পারি। বা রেপটাইলসরা যদি বলি, তারা মেসোজোইক এরাতেই, যেমন আমরা দেখলাম যে সিলুরিয়ান পিরিয়ড, ডেভোনিয়ান পিরিয়ডে মাছেরাই কিং ছিল, কিংডম তৈরি করেছিল তাদের, ঠিক তেমনি রেপটাইলস, যত ধরনের রেপটাইলস ছিল তারা কিন্তু মেসোজোইক পিরিয়ডে তাদের ডোমিনেন্সি তৈরি করে। আবার অন্যদিকে টারশিয়ারি পিরিয়ড যখন শুরু হচ্ছে তখন কিন্তু ইওসেন এপোচেই রেপটাইলসরা ভেনিশ হতে শুরু করে এবং কাদের রাজত্ব চলা শুরু করে? ম্যামেলসদের রাজত্ব শুরু করে। ম্যামেলসরা তখন শুধু ডাঙায় নয়, ল্যান্ডে নয়, তারা তখন সমুদ্রেও চলে গেল। আমরা যেমনটা জানি সি হুইল যারা ম্যামেলস, কিন্তু আবার সি কাউ, সি হর্স, এরা কিন্তু ম্যামেলস, যারা কিন্তু জলের মধ্যে বসবাস করতে শুরু করলো। তারা কিন্তু ওই আকাশে উঠতে শুরু করলো, বাদুর যেমন বললাম। তা জল, স্থল, আকাশ সব জায়গায় ম্যামেলস ডোমিনেটিং পাওয়ার তৈরি করতে শুরু করে দিল উইথ স্টার্টিং অফ দি টারশিয়ারি পিরিয়ড। ওকে, এবং তার সঙ্গে সঙ্গে আজকের দিনে যে এলিফ্যান্ট দেখতে পাই, রাইনোসরস দেখতে পাই, পিগ দেখতে পাই, হর্স দেখতে পাই, তারা কিন্তু এই ইওসেন পিরিয়ডে জন্ম হয়ে গিয়েছিল। মানুষের জন্ম সেই সময় হয়নি, বাট এই এলিফ্যান্টরা সেই সময় জন্ম হয়ে গিয়েছিল ইওসেন এপোচেই। এবার চলে আসি মোস্ট ইম্পর্ট্যান্ট, সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট ঘটনা যদি ঘটে টারশিয়ারি যুগে, সেটা হলো অলিগোসেন। এই অলিগোসেন পিরিয়ডে প্রথমবারের জন্য আমাদের যে আদি পুরুষ বা আদি মানুষ, তারা হলো অ্যাপিস, এই এপিরা পৃথিবীতে প্রথমবারের জন্য এসেছিল অ্যাবাউট অলিগোসেন পিরিয়ড। ওকে, অলিগলিতে যেমন আমরা দেখতে পাই মানুষ, প্রচুর ভিড় আজকের দিনে অলিগলিতে মানুষ, তাই এইভাবে আমরা মনে রাখতে পারি যে অলিগোসেন পিরিয়ডে কিন্তু অলিগোসেন এপোচে মানুষের আদি পুরুষ জন্মগ্রহণ করেন পৃথিবীতে। ওকে, তার সঙ্গে হার্বিভোরাস ম্যামেল, অর্থাৎ যারা ঘাস খায়, গরু, ছাগল, ঘোড়া, এরকম প্রাণীরা ধীরে ধীরে এদের সংখ্যা বাড়তে থাকে পৃথিবীতে। এবার চলে আসি মায়োসেন ইয়নে কি হয়? এই এপিরা তাদের ফরমেশন চেঞ্জ করে গরিলাতে আসে, ধীরে ধীরে সভ্য হয়, দু হাত উপরে তুলতে পারে গরিলারা, যেমনটা আমরা জানি। এপিরা যেমন চার পা দিয়ে হাঁটতো, গরিলারা ধীরে ধীরে কী করলো, তাদের যে সামনের দুটো পা তাকে হাত হিসাবে ইউজ করা শুরু করলো। এবার অন্যদিকে পেঙ্গুইনের শুরু হয়। যেমন আমরা জানি প্লেইস্টোসিন পিরিয়ডে কিন্তু আইস এজ হয়েছিল, 4 বার আইস এজ, রাইস, মিডরাল, গুঞ্জ, এই 4টে রাইস এজ আমরা প্লেইস্টোসিন পিরিয়ডে দেখতে পাই। তাহলে আমাদের ধরতিমা কিন্তু আগে থেকে বুঝে গেছিলো যে সামনে কিন্তু একটা আইস এজ আসতে শুরু হয়েছে বা আসতে চলেছে, তাই তিনি এই মায়োসেন পিরিয়ডেই বা মায়োসেন এপোচে কিন্তু পেঙ্গুইনের মতো প্রাণীকে উৎপন্ন করে দিয়েছিল, যে সামনে তো তোমাদেরকে বেঁচে থাকতে হবে কাউকে না কাউকে, তাই যারা ঠান্ডা সহ্য করতে পারবে তাদের মতো জীবকে এইখানে কিন্তু দেখতে পেলাম মায়োসেন এরাতে, মায়োসেন এপোচে শুরু বা জন্ম দিল আমাদের ধরতিমা। পেঙ্গুইনের উৎপত্তি এই সময় আমরা দেখতে পাই। তারপরে চলে আসছে পেলিওসেন। এই পেলিওসেনে আজকের দিনে যত ল্যান্ড অ্যানিমেলসগুলো দেখতে পাই আমরা পৃথিবীতে বা প্ল্যান্টস, তারা আজকে যেভাবে রয়েছে তেমনভাবেই সেই সময় থেকে তাদের ফর্ম নেওয়া শুরু করে। ওকে, তাদের শেপ, সাইজ সেই সময় থেকে এই
প্যালিওসেন পিরিয়ড থেকে কিন্তু সেই প্রেজেন্ট ফর্মে চলে আসে এবং গরিলা পরবর্তীতে শিম্পাঞ্জিতে পরিণত হয়। ধীরে ধীরে তারা দু হাত উপরে তুলে দু পা দিয়ে শুধু চলতে শুরু করে এবং পরবর্তীতে আমরা দেখব প্যালিওস্টেশন, যেখানে 4টে আইস এজ ছিল, সেই সময় কিন্তু হোমো ইরেক্টাস, হোমোসেপিয়েন্সদের পূর্বজন হোমো ইরেক্টাস উৎপত্তি হয় এবং ধীরে ধীরে হোমোসেপিয়েন্স তৈরি হয় এবং অ্যাবাউট 12,000 ইয়ার এগো হোলোসেন এপোচে গিয়ে কিন্তু মডার্ন ম্যান, আমাদের মতো মানুষ, মডার্ন ম্যান প্রথমবারের জন্য উৎপত্তি হলো। দিস ইজ ক্লিয়ার? তাহলে পৃথিবীতে কীভাবে প্ল্যান্ট অ্যান্ড এলিমেন্টসের উৎপত্তি হলো, কোন সময় কোন প্ল্যান্ট অ্যান্ড কোন এলিমেন্টসের উৎপত্তি, আমরা এই স্লাইডের মাধ্যমে কিন্তু ক্লিয়ারলি জেনে নিলাম। এখান থেকে তোমাদের কিন্তু কোয়েশ্চেন আসতে পারে। এখানে দেখো আমি শর্টকাটে কিছুটা দেওয়ার চেষ্টা করেছি। ক্যাম্ব্রিয়ান পিরিয়ডে কি, সিলুরিয়ান পিরিয়ডে কি, অর্ডোভিশিয়ানে কি, ডেভোনিয়ানে কি, কার্বনিফেরাসে কি, আর যাচ্ছি না, পরে আমাদের আরও বেশ কয়েকটি স্লাইড রয়েছে, সেগুলোতে আমরা এবারে আসি। ঠিক আছে, এবার যখন আমরা দেখলাম যে পৃথিবীতে বিভিন্ন পিরিয়ডে এবং বিভিন্ন এপোচে বিভিন্ন জীব এবং উদ্ভিদের বা প্রাণী ও উদ্ভিদের উৎপত্তি হয়েছিল, এবার এমন জীব যদি পৃথিবীতে উৎপত্তিই হতে থাকে, তাদের মৃত্যুবরণ না ঘটে বা নর্মাল রেটেই মৃত্যুবরণ ঘটে, মানুষের যেমন না হচ্ছে, নর্মাল রেটে হচ্ছে না, তাহলে মানুষ একসময় কি এক্সপ্লোশন হয়ে যাবে, পপুলেশন এক্সপ্লোশন হয়ে যাবে, তাই কি না? এমনভাবে যদি ঘটতে থাকতো যে মাছেরা ডোমিনেটিং রোল প্লে করলো, তার মাছেরা যতলা ছিল থেকে গেল, রেপটাইলসও থেকে গেল, তাহলে কি হতো, পৃথিবীতে মানে প্রচুর পরিমাণে জীবের সংখ্যা বেড়ে যেত। তা না করে পৃথিবীর নিয়মে, প্রাকৃতিক নিয়মে যদি আমরা বলি, প্রাকৃতিক নিয়মে কিন্তু কি হয়, পৃথিবীতে প্রায় 100 বছর অন্তর 100 মিলিয়ন বছর অন্তর, যেমনটা আমরা জানি 100 মিলিয়ন বছর অন্তর কিন্তু পৃথিবীতে মাস এক্সটিংকশন হয়। মাস এক্সটিংকশন কথার অর্থ হলো ব্যাপক হারে বিলুপ্তিকরণ, জীবের বিলুপ্তিকরণ ব্যাপক হারে হতে থাকে। আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে আমি বলি, যেমনটা তোমরা দেখেছো যে করোনা 2020-তে করোনা আসে, রাইট? করোনা এসে বেশ কয়েকজন মানুষকে মেরে গেছে। আবার 1920-র দিকে যদি দেখি, অর্থাৎ ঠিক 100 বছর পেছনে 1920-তে আবার প্লেগ এসেছিল। আবার 1820-তে যদি দেখি, সেই সময় পক্স এসেছিল। এরকম প্রতি 100 বছর অন্তর কিন্তু মানুষের সংখ্যা কমানোর জন্য নেচারের পাওয়ার দ্বারাই পৃথিবীতে কিন্তু লাইফ ফর্মসের এক্সটিংকশন হয়। এটা আমরা বাস্তবে এক্সপিরিয়েন্স থেকে বলছি। এবার যদি আমরা দেখি ন্যাচারালি বা ন্যাচারাল পাওয়ারের উপর ভিত্তি করেই পৃথিবী কিন্তু আমাদের যে নেচার রয়েছে, এই নেচার কিন্তু কি করে, প্রতি 1 মিলিয়ন বছর পর দেখব পৃথিবী থেকে প্রায় 10% প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমেলস কিন্তু এক্সটিংক্ট হয়ে যায়। আবার যদি দেখি 10 মিলিয়ন বছর পর বা 1 কোটি বছর পর দেখব প্রায় 30% প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমেলস অটোমেটিকলি এক্সটিংক্ট হয়ে যায়। আবার দেখতে পাবো 100 মিলিয়ন বছর পর দেখতে পাবো আমরা প্রায় 80% পপুলেশন অফ ডিফারেন্ট প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমেলস দে গেট এক্সটিংক্টেড। ঠিক আছে, তাহলে এই এক্সটিংকশনের ঘটনাটা কিন্তু ন্যাচারাল, এটা ন্যাচারাল উপায়ে ঘটে, অর্থাৎ আমাদের নেচারই এটা একটা লিমিট সেট করে দিয়েছে যে যত প্রাণী বা উদ্ভিদের উৎপন্ন হোক না কেন, একটা নির্দিষ্ট সময়ে এসে 100 মিলিয়ন বছর যখন হয়ে যাবে, আমি অটোমেটিক একটা বোম ব্লাস্ট করব আর জীবের এক্সটিংকশন করে দেবো বা বিলুপ্তিকরণ করে দেবো। তাহলে আমরা যদি দেখি পৃথিবীতে প্রায় এমন 5 বার প্রাকৃতিক নিয়মেই এক্সটিংকশন হয়েছে। 5 বার, কতবার? 5 বার। একবার এন্ড অফ দ্য অর্ডোভিশিয়ান পিরিয়ডের শেষ সঙ্গে আমরা দেখতে পাবো একটা বড় মাস এক্সটিংকশন হয়। অন্যদিকে দেখবো পারমিয়ান পিরিয়ডের শেষে, অর্থাৎ প্যালিওজোইক এরার শেষে পারমিয়ান পিরিয়ড আসে। এই সময় কিন্তু একটা মাস এক্সটিংকশন হয়, তার ফলে প্রায় 96%, দেখো সবচেয়ে বড় যদি মাস এক্সটিংকশন হয়ে থাকে সেটা হলো আমাদের প্যালিওজোইক এরার এন্ড। প্যালিওজোইক এরার এন্ড মিন্স পারমিয়ান পিরিয়ডের শেষে। এই পারমিয়ান পিরিয়ডের শেষে কিন্তু বড় সড়ো মাস এক্সটিংকশন হয়, যেখানে 96% পৃথিবীতে থাকা প্রাণীগুলো একেবারে ধ্বংস হয়ে গিয়েছিল। তারপরে নেক্সট আছে ট্রিয়াসিক পিরিয়ডের শেষেও কিন্তু একটা মাস এক্সটিংকশন দেখতে পাওয়া যায়। সেখানে এন্ড অফ ট্রিয়াসিকে প্রায় 80% স্পেসিস পৃথিবী থেকে এক্সটিংক্ট হয়ে যায়। এমনকি আমরা যেমন জানি লাস্ট যে এক্সটিংকশন বা মাস এক্সটিংকশন হয়েছে সেটা ক্রিটিসিয়াস পিরিয়ডে হয়েছে, যেখানে কিন্তু যে রেপটাইলসগুলো ছিল বা বলতে পারো ডাইনোসরসগুলো এই এন্ড অফ দ্য ক্রিটিসিয়াস পিরিয়ডের মাস এক্সটিংকশনে তারা মারা যায়।
ওকে, তাহলে এই ক্রিটিসিয়াসের পিরিয়ডের শেষে ডায়নোসরসরা এক্সটিংক্টেড হয়ে যায়। ঠিক আছে, তাহলে পৃথিবীতে কয়বার মাস এক্সটিংশন হয়েছে এটাও কিন্তু পরীক্ষা আসতে পারে যে কোন মাস এক্সটিংশনে ডাইনোসররা মারা গেছে। তাহলে বলতে পারে পরীক্ষায় যে সবচেয়ে বড় মাস এক্সটিংশন কোন পিরিয়ডে ঘটেছে, মানে সবচেয়ে বেশি পরিমাণে সংখ্যক জীব মারা গেছে কোন পিরিয়ডে। তাহলে আমাদের বলতে পারি এন্ড অফ দ্য পারমিয়ান বা এন্ড অফ দ্য পেলিওজোইক এরাতে কিন্তু একটা বড় মাস এক্সটিংশন হয়, যেখানে 96% লাইফ ফর্মস অফ আওয়ার আর্থ হ্যাজ এক্সটিংক্টেড। ওকে, তাহলে মাস এক্সটিংশন কথাটা বলেছে কি আমি, যেটা কি যে মাস এক্সটিংশন কথাটা হলো ব্যাপক হারে একটা ঘটনার দ্বারাই, একটা উইথ আ সিঙ্গেল ইভেন্ট ওয়েন নাম্বার অফ or about 90 or 80% নাম্বার অফ অর্গানিজম যখন একেবারেই বিলুপ্তি হয়ে যাবে তখন তাকে আমরা মাস এক্সটিংশন বলে থাকি। নেক্সট কাম টু এই যে ডাইনোসরের যে মাস এক্সটেনশনের কথাটা বলছি, এখানে নিয়ে দুটো স্টোরি রয়েছে বা দুটো থিওরি রয়েছে। কেউ বলে যে ভলকানিক অ্যাক্টিভিটি অ্যাক্টিভ হয়েছিল বলে এই ডাইনোসরটা মারা গেছে, অনেকে আবার বলে উল্কাপাত হয়েছিল। উল্কাপাত হওয়ার ফলে পৃথিবীর সঙ্গে যখন উল্কাপাত বা উল্কাগুলো হিট হয় তখন একটা বড় ক্লাউড ফর্মেশন করে, একটা হিউজ ক্লাউড ফর্মেশন করে, সেখানে লাইট পেনিট্রেট করতে পারে না এই ক্লাউডটাকে, সূর্যের আলো বলে, কিন্তু এখানে একটা কোল্ড ক্লাইমেট সেই সময় তৈরি হয়েছে। যেহেতু ডাইনোসররা কোল্ড ব্লাডেড হয়, তাই কোল্ড ব্লাডেড প্রাণী হওয়ার কারণেই তারা কিন্তু এক্সট্রিম কোল্ড ওয়েদার সহ্য করতে পারে না বলেই এই রেপটাইলস বা এই ডাইনোসররা কিন্তু পৃথিবী থেকে মাস এক্সটেনশনের মাধ্যমে বিলুপ্তি হয়ে গেছিলো। এখানে দেখো 5টা মাস এক্সটেনশনের কথা আমি আবারও একটি স্লাইডের মাধ্যমে দেখিয়েছি। নেক্সট চলে আসি মোস্ট ইম্পর্টেন্ট কোল ফর্মেশন। কোন কোন পিরিয়ডে, এটা পরীক্ষায় ভীষণই আসে যে কোন কোন পিরিয়ডে কোলের ফর্মেশন হয়েছে। তাহলে যদি দেখি প্রথম কোলের ফর্মেশন দেখা যায় কার্বনিফেরাস পিরিয়ডের পেনসিলভেনিয়ান ইপোচে। ঠিক আছে, কারণ কি আমরা যেমনটা জানি যে ডেভোনিয়ান পিরিয়ডই প্রথম পিরিয়ড যেখানে কিন্তু প্ল্যান্টের ফর্মেশন হয়। প্ল্যান্টে যদি না থাকে তাহলে কিভাবে কার্বন তৈরি হবে বা কিভাবে কয়লার ফর্মেশন হবে। তাই ডেভোনিয়ান পিরিয়ডে গাছের উৎপত্তি হয় এবং পরবর্তীতে কার্বনিফেরাস পিরিয়ডে বিকজ অফ দ্য স্ট্রাকচারাল আনস্টেবিলিটি অফ আওয়ার আর্থের যে লিথোস্ফেরিক আনস্টেবিলিটি ছিল তার কারণে তারা দাবা পড়ে যায়, ফোল্ড বা ফল্টের কারণে এই গাছগুলো দাবা পড়ে যায় এবং কোলের ফর্মেশন হয়। আমরা যদি দেখি সবচেয়ে বেস্ট কোয়ালিটির যে কোল, যাকে আমরা বলি অ্যান্থ্রেসাইট কোল, যার মধ্যে 85 থেকে 95% কার্বন থাকে, এই অ্যান্থ্রেসাইট কোল কিন্তু ফর্মেশন হয়েছিল কবে, এই কার্বনিফেরাস পিরিয়ডে। কার্বনিফেরাস পিরিয়ডে তৈরি হওয়া কোলগুলো যেহেতু মাটির সবচেয়ে নিচের লেয়ারে দেখতে পাওয়া যায়, তারা অনেক বেশি চাপ এবং তাপ পেয়েছে, তার কারণে কিন্তু তারা সবচেয়ে বেস্ট কোয়ালিটির কোল হয়। ওকে, আমাদের ভারতবর্ষেও কিন্তু এই কার্বনিফেরাস কোল দেখতে পাওয়া যায়। এই কার্বনিফেরাস কোল আমাদের ভারতে গন্ডোয়ানা কোল নামে পরিচিত, গন্ডোয়ানা কোল বলে পরিচিত। ওকে, আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার। তারপরে এই কার্বনিফেরাস পিরিয়ডে পরে আরেকবার কোল ফর্মেশন হয় ইন দ্য পিরিয়ড অফ ক্রিটিসিয়াস পিরিয়ডে কিন্তু কোল ফর্মেশন, যার ফর্মেশন আমাদের ইন্ডিয়াতে তেমন বেশি দেখতে পাওয়া যায় না। তবে আমরা যদি দেখি তোমাদের জাপানের একটা বেসিন আছে শাখালিন বেসিন, রাশিয়ার শাখালিন বেসিনে কিন্তু এই কোল ক্রিটিসিয়াস পিরিয়ডে তৈরি হওয়া কোলের এভিডেন্স আমরা পাই। তারপরে আমরা রয়েছে কি বেসিন অফ জাপানের রয়েছে কি বেসিন, আলাস্কায়, উত্তর আমেরিকার আলাস্কায় কিন্তু এই কোলের এভিডেন্স পেয়ে থাকি বা কোল এর ফর্মেশন দেখতে পেয়ে থাকি। আবার আরেকটি কোল দেখো যেটা আমাদের টারশিয়ারি পিরিয়ডে শুরু হয়েছে, সেটা মায়োসেন পিরিয়ড এবং অলিগোসেনের পিরিয়ডে আমাদের ইন্ডিয়াতেও এই কোলটা দেখতে পাওয়া যায়, যেটা টারশিয়ারি কোল বলে পরিচিত। আমরা দেখব মেঘালয়া, আসাম, আমাদের ওয়েস্ট বেঙ্গলের দার্জিলিং এবং গুজরাট, এমনকি কাশ্মীরে যে কোলগুলো আমরা পাই যেটাকে পিট কোল বলে থাকি, যার কোয়ালিটি তত ভালো নয়। এখানে বিটুমিনাস কোল দেখতে পাওয়া যায় না, গন্ডোয়ানা পিরিয়ডের কোলটাই বিটুমিনাস কোল, আর এই টারশিয়ারি পিরিয়ডের যে কোল সেটা বেশিরভাগটাই লিগনাইট বা তোমার পিট কোল। ঠিক আছে, যার মধ্যে কয়লার পরিমাণ বা কার্বনের পরিমাণ খুব কম থাকে। তো এগুলো ছিল আমাদের কোল কোন পিরিয়ডে উৎপত্তি হয়েছিল, এটা নিয়ে কিন্তু পরীক্ষা খুব আসে। কোন যুগে কোন ধরনের কোল ফর্মেশন হয়েছিল, গন্ডোয়ানা কোল, ভারতের গন্ডোয়ানা কোল কোন পিরিয়ডে উৎপত্তি হয়েছিল। নেক্সট চলে আসি, এটা আমি এখানে একটা ছবি দেখিয়েছি তোমাদের শুধু, যে কোন এই যে পেনসিলভেনিয়ান পিরিয়ডে কোল ফর্মেশন হয়েছে এবং টারশিয়ারি পিরিয়ডে কোল ফর্মেশন হয়েছে, এই দুটো ফর্মেশন। নেক্সট আমাদের রয়েছে মাউন্টেন অরোজেনি।
মাউন্টেন অরিজিন মিন্স মাউন্টেনের উৎপত্তি। আমরা জানি যে পৃথিবীর হিস্ট্রিতে কিন্তু অনেক সময়ে দেখা গেছে এমন যে বিভিন্ন পর্বতের সৃষ্টি হয়েছে, রাইট? যেমন হিমালয় পর্বতের সৃষ্টি হয়েছে আজ থেকে প্রায় 60 থেকে 65 মিলিয়ন বছর আগে, যাকে আমরা অ্যালপাইন বা টারশিয়ারি মাউন্টেন বলে থাকি। তাহলে লাস্ট যে মাউন্টেন ফরমেশনের এজ যদি বলি সেটা কিন্তু টারশিয়ারি মাউন্টেন বা অ্যালপাইন মাউন্টেন। এরপরে পৃথিবীতে আজকে নতুন করে আর কোনো মাউন্টেন ফরমেশন হয়নি, অর্থাৎ হিমালয় পর্বতই লাস্ট পর্বত যেটা পৃথিবীতে উৎপত্তি হয়েছে। ঠিক আছে, হিমালয়ের সঙ্গে এখানে আমাদের আল্পস পর্বত, অ্যাপেলিশিয়ান পর্বত, রকি পর্বত, এই পর্বতগুলো কিন্তু এই পিরিয়ডে অর্থাৎ টারশিয়ারি পিরিয়ডে ফরমেশন হয়েছিল। ওকে, নেক্সট আসি পরবর্তী যে পর্বত যেটা তৈরি হয়েছিল হার্সিনিয়ান মাউন্টেন। হার্সিনিয়ান মাউন্টেন যেটা কার্বনিফেরাস এবং পার্মিয়ান এই দুটো পিরিয়ডে একসঙ্গে তৈরি হয়েছিল, মানে একটা দীর্ঘ প্রসেস। মাউন্টেন ফর্মেশন হওয়া তো অত সহজ ব্যাপার নয়। আমরা জানি যে কার্বনিফেরাস পিরিয়ডে ল্যান্ড বডিগুলো বা পেনজিয়া ভেঙে টুকরো টুকরো হয়ে একে অপরের থেকে দূরে সরতে শুরু করেছিল না। তো এই যে তাদের যে মুভমেন্ট, প্লেটের মুভমেন্টের কারণে কিন্তু এই কার্বনিফেরাস এবং পার্মিয়ান পিরিয়ডেও হার্সিনিয়ান মাউন্টেনের উৎপত্তি হতে দেখতে পাওয়া যায়। এখানে দেখো হার্সিনিয়ান মাউন্টেন কোনগুলো, ভলগেস, ব্ল্যাক ফরেস্ট মাউন্টেন, আটলাই, উড়াল পর্বত, এগুলো হচ্ছে হার্সিনিয়ান মাউন্টেন ফরমেশনের এক্সাম্পল। ওকে, নেক্সট আমরা দেখব আরও দুইবার ক্যালিডোনিয়ান মাউন্টেন তৈরি হয়েছিল সিলুরিয়ান পিরিয়ডে। সিলুরিয়ান এবং ডেভোনিয়ান পিরিয়ডে দেখতে পাবো আরও এক ধরনের মাউন্টেন তৈরি হয়েছিল যেটাকে আমরা বলে থাকি ক্যালিডোনিয়ান মাউন্টেন। তাহলে তোমাকে পরীক্ষায় আসতেই পারে যে ক্যালিডোনিয়ান মাউন্টেন কত বছর আগে ফরমেশন হয়েছিল। তাহলে 450 থেকে 380 মিলিয়ন বছর আগে, অর্থাৎ ডেভোনিয়ান পিরিয়ডে এবং সিলুরিয়ান পিরিয়ডে যে মাউন্টেনগুলো ফরমেশন হয় তাদেরকে আমরা ক্যালিডোনিয়ান মাউন্টেন বলি। এর এক্সাম্পল যদি বলি তাহলে হবে মহাদেও, সাতপুরা পর্বত, আমাদের ইন্ডিয়ার সাতপুরা, অ্যাপেলিশিয়ান পর্বত, এই পিরিয়ডে কিন্তু ক্যালিডোনিয়ান পিরিয়ডেই উৎপত্তি হয়েছিল। লাস্ট যে মাউন্টেনটা আমরা দেখতে পাই সেটা ক্যাম্ব্রিয়ান পিরিয়ডের আগে, যাকে আমরা প্রি ক্যাম্ব্রিয়ান বলি। প্রি ক্যাম্ব্রিয়ান পিরিয়ডে যেমন আমাদের সবচেয়ে পুরনো যদি বলি, আমাদের ইন্ডিয়ার সবচেয়ে পুরনো পর্বত সেটা হচ্ছে আরাবল্লী পর্বত। এই আরাবল্লী পর্বত কিন্তু ক্যাম্ব্রিয়ান পিরিয়ডের আগে, অর্থাৎ বলতে পারি আর্কিয়ান পিরিয়ডে আমাদের এই আরাবল্লী পর্বতের উৎপত্তি হয়েছিল। এই যে অ্যাবাউট 2.5 বিলিয়ন ইয়ার এগোতে আর্কিয়ান পিরিয়ডে আমরা বলতে আমাদের আরাবল্লী পর্বতের উৎপত্তি হয়েছিল। ওকে, নাও আরেকটি স্লাইড রয়েছে আমাদের, যেটি হলো গ্লাসিয়েশন পিরিয়ড। এটা থেকেও পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে। কেমন প্রশ্ন আসে? যে কোন যুগে আইস এজ উৎপন্ন হয়েছিল, বা বলতে পারে যে প্যালিস্টোসেন পিরিয়ডে বা প্যালিস্টোসেন এপোচে কোন, এটা তো ভীষণই ইম্পর্টেন্ট, প্যালিস্টোসেন পিরিয়ডে বা এপোচে কোন আইস এজ তৈরি হয়। ওকে, সেটা হলো গুঞ্জ, মিস্ট্রাল, রাইস অ্যান্ড উর্ম। এটা অবশ্যই মনে রাখবে, পরীক্ষা খুবই আসে। পরীক্ষার রেসপেক্টে কিন্তু এটা ভীষণই ইম্পর্টেন্ট, বাকিগুলো ততটা ইম্পর্টেন্ট নয়, তাই তোমরা এমনি জাস্ট দেখে নিতে পারো। ওকে, কারণ ক্লাসটি অনেক বড় হয়ে যাচ্ছে, তাই আমি চেষ্টা করছি যে তোমরা এগুলো কিন্তু নিজেরা একটু দেখে নেবে। তাহলে এখানে একটা কথা বলে নিই যে প্রোটোজোয়িক ইয়নের যে কথা বলছিলাম, এই প্রোটোজোয়িক ইয়নে কিন্তু আমি তোমাদের নিশ্চয়ই মনে আছে, একটু এগিয়ে যদি দেখো তাহলে দেখতে পাই, আমি বলেছিলাম পৃথিবী এমন হয়েছিল যে আইসে কভার্ড হয়ে গেছিলো, এবং পৃথিবীকে আমরা বলছিলাম ফ্রোজেন আইস বল বা স্নো বল হিসেবে কনসিডার করতাম, স্নো বল বলতাম, তাই না? স্নো বল আর্থ বলেছিলাম। কোন সময়ে? সেটা প্রোটোজোয়িক। যেহেতু এই সময়ে দেখতে পাচ্ছি আমরা দুবার কিন্তু আইস এজ পৃথিবীতে হয়েছিল, অর্থাৎ পৃথিবীটা টোটালটাই আইসে কভার হয়ে গেছিলো, তাই আমরা এই পিরিয়ডে স্নোবল আর্থ বলে আগকে ব্যাখ্যা করে থাকি বা আখ্যা দিয়ে থাকি। ওকে, এরপরে অ্যান্ডেনিয়ান সাহারান আইস এজ হয়, সেটা সিলুরিয়ান ডেভোনিয়ান পিরিয়ডে হয়। তারপরে কারু আইস এজ হয় প্রায় 400 থেকে 200 মিলিয়ন বছর আগে, যেটা মূলত বলতে পারি আমরা কার্বনিফেরাস এবং পার্মিয়ান পিরিয়ডের মাঝামাঝি সময়ে এই আইস এজটা আমাদের পৃথিবীতে দেখতে পেয়েছিলাম। তাহলে এখানে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট যদি বলি তাহলে হচ্ছে যে স্নোবল আর্থ কখন হয়েছে বা কোন পিরিয়ডে হয়েছিল বা কোন ইয়নে হয়েছিল, আর একটা হলো যে প্যালিস্টোসেন বা মোস্ট রিসেন্ট যে আইস এজ হয়েছিল সেগুলো কি এবং তাদের নাম কি, এগুলো থেকে কিন্তু কোশ্চেন বারবারই আসে। তোমরা যদি দেখো নেটের পরীক্ষা যারা দাও
প্রায় এই কোয়েশ্চেনগুলো কিন্তু নিশ্চয়ই দেখতে পাও। এবার প্যালিস্টোসিয়ান পিরিয়ডে আমরা যেমনটা দেখেছিলাম যে হোমো ইরেক্টাস বা হোমোসেপিয়েন্স এরা কিন্তু উৎপত্তি হয়ে গিয়েছিল সেই সময় প্যালিস্টোসিয়ানে। তাই এই যে এখানে একটা ছবি দেখানো হয়েছে যে গোটা পৃথিবী কিন্তু আইসে ভরে গেছে, সেখানে হোমো ইরেক্টাস ম্যান কিন্তু হাঁটাহাঁটি করছে, ঠিক আছে। অর্থাৎ মানুষ আজকের দিনে যে মানুষ তাদের আগের যে ফর্ম ছিল অর্থাৎ হোমো ইরেক্টাস, সেই সময়ে মানুষরা কিন্তু এই আইস এজেই বসবাস করেছিল। ওকে, এবার নাও দ্য লাস্ট যে পার্ট বা যে টপিক তোমাদের পরীক্ষা এসে থাকে সেটা হলো এই ভলকানিজমের উপর থেকে। ভলকানিজমের উপর থেকে কেমন কোয়েশ্চেন এসে থাকে? মোস্ট ইম্পর্টেন্ট যেটা এসে থাকে সেটা হলো ডেকান লাভা। আমাদের দক্ষিণাত্যের মালভূমি যে লাভা সেটা কোন সময়ে বা কোন পিরিয়ডে উৎপত্তি হয়েছে, এটা নিয়ে যদিও বিতর্কটা রয়েছে। কেউ বলে ইওসেন পিরিয়ডে, কেউ বলে প্যালিওসেন পিরিয়ডে। ওকে, এক এক বইয়ে কিন্তু এক একভাবে এটাকে এই সময়কালটাকে ব্যাখ্যা করেছেন। তাই তোমরা যেহেতু ইওসেনটা হলো মোস্ট পারফেক্ট, তাই তোমরা ইওসেন বলার চেষ্টা করবে পরীক্ষায়। ওকে, আর যদি অপশন না থাকে ইওসেন, প্যালিওসেন থাকে, তাহলে প্যালিওসেনই আমরা লিখবো। ওকে, তাহলে আমাদের যে দক্ষিণাত্যের মালভূমি বলছি সেটা প্রায় আজ থেকে 50 থেকে 55 মিলিয়ন বছর আগে কি হয়, গোটা দক্ষিণাত্যের মালভূমি কিন্তু ফেটে যায়। ফেটে গিয়ে বিদারীয় কথার অর্থ হচ্ছে মাটিটা ফেটে গিয়ে সেখান থেকে লাভা বেরিয়ে আসা, এরকম বিদারীয় অনুপাত কিন্তু সেই সময় দেখতে পাওয়া যায়, বা ফিশারি ভলকানিজম সেই সময় অ্যাবাউট 50 to 55 মিলিয়ন ইয়ার এগোতে গোটা দক্ষিণাত্য মালভূমি কিন্তু আমাদের এরভাবে লাভায় ভরে গিয়েছিল। আর সেই লাভা থেকে আজকে ব্ল্যাক সয়েলের উৎপত্তি হয়েছে, যেটা কিন্তু তুলো উৎপাদনের ক্ষেত্রে ভীষণই কার্যকারী। সেই লাভাটা যদি না বের হতো আজকে আমরা ভারতবর্ষে তুলার উৎপাদন করতে পারতাম না, রাইট। তারপরে দেখো, এটা যেহেতু ইম্পর্টেন্ট ছিল তাই এটা আমি আগে বললাম। আদারওয়াইজ তাছাড়াও কিন্তু দেখবো আমরা যে প্রোটেরোজোয়িক ইয়নেও কিন্তু লেক সুপিরিয়র যে রয়েছে, সুপিরিয়র লেক আমেরিকায়, সেখানে প্রায় 1.5 লক্ষ কিলোমিটার এরিয়া জুড়ে, ঘন কিলোমিটার এরিয়া জুড়ে কিন্তু এই লাভার বা ভলকানিক অ্যাক্টিভিটিস দেখতে পাই, তার এভিডেন্স দেখতে পাই। তারপরে যদি দেখি আমাদের পারমিয়ান পিরিয়ড, যেমনটা বলেছিলাম এখানে মাস এক্সটেনশনও হয়েছিল। তো মাস এক্সটেনশন হওয়ার কারণ কিন্তু এই ভলকানিক অ্যাক্টিভিটিস। সে সময় ভলকানিক অ্যাক্টিভিটিস হয়েছিল কোথায়? সাইবেরিয়ার পার্টে। অর্থাৎ আমরা যদি রাশিয়াকে দেখি, রাশিয়ার সেই জায়গাগুলোতে কিন্তু ভলকানিক অ্যাক্টিভিটি হয়েছিল। মোর দ্যান 25 লাখ কিমি কিউব, এতটা এরিয়া জুড়ে কিন্তু ভলকানিক অ্যাক্টিভিটিস ঘটেছিল, বা লাভা পৃথিবীর ভেতর থেকে অভ্যন্তরীণ থেকে বাইরে বেরিয়ে এসেছিল। এখন বিস্তীর্ণ এরিয়া, সাইবেরিয়ার বিস্তীর্ণ এরিয়া কিন্তু লাভা দ্বারা কভার হয়ে গেছিল। তারপরে আমরা দেখতে পাচ্ছি পূর্ণা লাভা, যেটা 2 লক্ষ কিলোমিটার কিউব এরিয়া জুড়ে বিস্তীর্ণ হয়েছিল। সেটা পূর্ণা বলতে বোঝায় আমাদের যে তাপ্তি রিভারের একটি ট্রিবিউটারি, যার নাম পূর্ণা। এই ট্রিবিউটারি এরিয়ায় আমরা দেখতে পাবো প্রায় 2 লক্ষ কিলোমিটার কিউব এরিয়া জুড়ে জুরাসিক পিরিয়ডে কিন্তু ভলকানিক অ্যাক্টিভিটিস হয়েছিল। তাই এখানেও আমরা কিন্তু লাভার চিহ্ন দেখতে পাই, ঠিক আছে। সেখানেও কিন্তু আমরা বিভিন্ন যে ব্যাসাল্টিক বা বলতে পারো গ্রানাইট, নিস এমনকি ব্যাসাল্ট, এই ধরনের শিলাগুলো দেখতে পাই, যেটা ভলকানিক অ্যাক্টিভিটিসের মাধ্যমে উৎপত্তি হয়েছিল। কোথায়? পূর্ণা রিজিয়ন বা পূর্ণা রিভারের বেসিন এরিয়াতে। নেক্সট ডেকান লাভা নিয়ে আমি অলরেডি বলেছি। এবার কলম্বিয়া, যেখানে 3 লক্ষ স্কোয়ার কিলোমিটার বলতে পারি বা কিউব কিলোমিটার এরিয়া জুড়ে মায়োসেন পিরিয়ডে কিন্তু ভলকানিক অ্যাক্টিভিটি হয়েছিল। এবং মোস্ট রিসেন্টলি দেখি এই হলোসেন এপোচেই, অর্থাৎ আজকের দিনেই বেশ কয়েকটি ভলকানিক অ্যাক্টিভিটিস কিন্তু আমরা দেখতে পেয়েছি। মোস্ট রিসেন্টলি ইন আওয়ার হোলোসেন এপোচেই কিন্তু ভলকানিক অ্যাক্টিভিটিস দেখতে পাওয়া যায়। যেমন আমরা জানি যে লাকাজিগা অর্থাৎ আইসল্যান্ডের লাকাজিগা একটা অ্যাক্টিভ ভলকানো, অর্থাৎ সেখান থেকে মাঝে মধ্যে এখনও কিন্তু ভলকানিক অ্যাক্টিভিটিস অ্যাক্টিভলি চলছে। ওকে, তারপরে আমাদের রয়েছে যেমন হার্ট আইসল্যান্ড, যেটা আমাদের আন্টার্কটিকার পাশেই একটা হার্ট আইল্যান্ড, সেখানেও একটা অ্যাক্টিভ ভলকানো কিন্তু আমরা দেখতে পাই। আমরা দেখতে পাবো এরকম বেশ কয়েকটি এরিয়া রয়েছে মালয়েশিয়ায়, ইন্দোনেশিয়ায়, সেখানেও বেশ কয়েকটি অ্যাক্টিভ ভলকানো রয়েছে। ওকে, জাপানেও সাকুরাজিমা বলে একটি ভলকানো এখনও অ্যাক্টিভ অবস্থায় রয়েছে। তো এগুলো বেশ কয়েকটি অ্যাক্টিভ ভলকানোস এই হোলোসেন এপোচে কিন্তু চলছে। ওকে, তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে
কোন কোন বিষয়গুলো কিন্তু আমাদের ভীষণই ইম্পর্ট্যান্ট, বা কোন কোন বিষয়গুলো থেকে আমাদের এই জিওলজিক্যাল টাইম স্কেল থেকে কোন কোন বিষয়ের উপরে প্রশ্ন থাকতে পারে। এই ভলকানিজমের উপরে এক কোশ্চেন থাকতে পারে, বলে দিল যে আমাদের যে ডেকান লাভা রয়েছে সেটা কত বছর বা কোন পিরিয়ডে উৎপত্তি হয়েছে। এখান থেকে গ্ল্যাসিয়েশন থেকে উৎপন্ন কোশ্চেন থাকতে পারে, যেমনটা আমি বলছিলাম গুঞ্জ, উন, মিডরাল, রাইস, উর্ম, এগুলো থেকে কোশ্চেন থাকতে পারে। আমাদের পৃথিবীতে বিভিন্ন স্থানে উৎপত্তি হওয়া বিভিন্ন যে মাউন্টেন্সগুলো রয়েছে তারা কোন সময়ে উৎপত্তি হয়েছে, পরীক্ষায় আসতেই পারে, ভীষণই ইম্পর্ট্যান্ট। এমনকি আসতে পারে বলবো না, এসেছে বলে আমি তোমাদের কাছে কিন্তু এটা এত কষ্ট করে বা খাটনি করে কিন্তু প্রেজেন্ট করার চেষ্টা করেছি, ঠিক আছে। তারপর কোল ফরমেশনটা তো ভীষণই ইম্পর্ট্যান্ট, প্রায়শই আসে। গন্ডোয়ানা কোল, ভারতের গন্ডোয়ানা কোল কত বছর আগে উৎপত্তি হয়েছে বা কোন পিরিয়ডে উৎপত্তি হয়েছিল। আমাদের মেঘালয়ে যে টার্সিয়ারি কোল ফরমেশন দেখতে পাই বা কোল দেখতে পাই সেটা কত বছর আগে উৎপত্তি হয়েছিল। এগুলো বেসিক কোয়েশ্চেন পরীক্ষায় বারবারই আসে। মাস এক্সটিংশন, সবচেয়ে বড় মাস এক্সটিংশন কোন পিরিয়ডে হয়েছিল। তারপরে সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট যদি বলে থাকি, মোস্ট ইম্পর্ট্যান্ট যদি হয়, মোস্ট ইম্পর্ট্যান্টলি যেখান থেকে কোয়েশ্চেন সব থেকে বেশি পরীক্ষায় আসে সেটা হলো ওই কোন যুগে বা কোন এরায় বা কোন এপোচে কোন প্ল্যান্ট বা অ্যানিমেলসের ফরমেশন হয়েছে। এটা কিন্তু একবারে ধাতস্থ করে নেওয়ার চেষ্টা তোমরা করবে, এটা অবশ্যই নোট করে রাখবে। যতগুলো স্লাইড আমি দেখালাম, যে 5টা কি 6টা টপিক আমি নিয়ে আলোচনা করলাম, এখান থেকে কোয়েশ্চেন আসার চান্স সবচেয়ে বেশি। ওকে, এবারে তোমরা যদি গোটা ক্লাসটাকে দেখে থাকো, আমি 100% তোমাদেরকে শিওরিটির সঙ্গে বলছি যে কোয়েশ্চেনগুলো আমি রেখেছি তোমরা উত্তর দিতে পারবে যদি তোমরা ঠিকভাবে দেখো। তো এবার দেখো তোমরা নিজেরাই সেলফ ইভ্যালুয়েট করো নিজেকে যে তোমরা কতটা আমার ক্লাসটিকে বুঝতে পেরেছো, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমি কয়েকটা কোয়েশ্চেন রেখেছি, তোমরা এগুলো শুধু এর উত্তরগুলো নিজেরাই আমাকে করিয়ে দেবে, ঠিক আছে। আমি স্লাইডগুলো একবার করে স্ক্রিনশট নিয়ে এর উত্তরগুলো দিয়ে দেবে। দেখো প্রথম কোয়েশ্চেনটি তোমাদের রয়েছে যে প্রাচীনতম থেকে সম্প্রতিতম পর্যন্ত ভূতাত্ত্বিক যুগের সঠিক ক্রম কী। অর্থাৎ আমরা প্রাচীন যুগ থেকে যত রিসেন্টের দিকে যাব তাদের ক্রম কী রয়েছে, ভূতাত্ত্বিক যুগগুলির ক্রম কী রয়েছে, এটা তোমরা কিন্তু নিজেরা এর অ্যান্সার দেবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন রয়েছে, দেখো সেকেন্ড কোয়েশ্চেন, খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। মেসোজোয়িক এবং সেনোজোয়িক যুগের মধ্যে সীমানা কি চিহ্নিত করে। অর্থাৎ মেসোজোয়িক পিরিয়ড ইয়ার, মেসোজোয়িক এবং সেনোজোয়িক এই দুটো যে যুগ বা এরা, এই দুটো এরার মধ্যে কি কি ঘটেছিল। প্রথমে দেখো মানুষের আবির্ভাব নাকি ক্যাম্ব্রিয়ানের বিস্ফোরণ। যেমনটা আমরা জানি মানুষের আবির্ভাব হয়েছিল হোলোসেন পিরিয়ডে, ক্যাম্ব্রিয়ান বিস্ফোরণ ঘটেছিল কোন পিরিয়ডে, ক্যাম্ব্রিয়ান পিরিয়ডেই। পারমিয়ানের বিলুপ্তি অর্থাৎ পারমিয়ান মাস এক্সটিংশন হয়েছিল কবে, ডাইনোসরের বিলুপ্তি হয়েছিল ক্রিটিসিয়াস পিরিয়ডে, যেটা কিন্তু কি রয়েছে মেসোজোয়িক এবং সেনোজোয়িক এরার মাঝখানে রয়েছে। এই মাস এক্সটিংশন অফ দ্য ডাইনোসরস আমরা কিন্তু দেখতে পাবো, দ্যাট ক্রিয়েটস ডিফারেন্সিয়েশন বিটুইন our Cenozoic and Mesozoic era. Okay, next third question that we have, the which period is known for the Cambrian explosion of life. ক্যাম্ব্রিয়ান এক্সপ্লোশন অফ লাইফ, বারবার তোমাদের কিন্তু আমি ক্লাসের মধ্যে বলেছি ক্যাম্ব্রিয়ান এক্সপ্লোশন অর্থাৎ ক্যাম্ব্রিয়ান পিরিয়ডে যে লাইফ ফর্মসের এক্সপ্লোশন হয়েছে বা অনেকগুলো বলতে পারি লাইফ ফর্মের বিস্ফোরণ, অনেকগুলো প্রাণী একই সঙ্গে উৎপাদন হয়েছিল, তাদের পপুলেশন র্যাপিড হারে বেড়েছিল বলে তাকে আমরা কি বলি ক্যাম্ব্রিয়ান বিস্ফোরণ বলে থাকি। ওকে, নেক্সট ফোর্থ কোশ্চেন, কোন ভূতাত্ত্বিক যুগকে প্রায়শই স্তন্যপায়ী প্রাণীর যুগ বলা হয়। খুবই একটা ইজি কোশ্চেন, তোমরা কিন্তু অবশ্যই এটা অ্যান্সার আমাকে কমেন্টে জানাবে। নেক্সট কোশ্চেন দেখো 5 নাম্বার কোশ্চেন, ডিউরিং হুইচ পিরিয়ড ডিড দ্য ডাইনোসরস ফার্স্ট অ্যাপিয়ার। আমি পুরোদের ক্লিয়ারলি কিন্তু ক্লাসের মধ্যে বলেছি কোন পিরিয়ডে ডাইনোসররা এসে উৎপত্তি হয়েছিল এবং কোন পিরিয়ডে গিয়ে ধ্বংস হয়েছিল। মূলত মেসোজোয়িক পিরিয়ডে এই ডাইনোসরের উৎপত্তি হয় এবং মেসোজোয়িক পিরিয়ডের মধ্যেই কিন্তু ডাইনোসরের ধ্বংস হয়ে যায়। এখানে তোমরা তার অ্যান্সার আমাকে কমেন্টে অবশ্যই জানিয়ে দেবে। নেক্সট ইন 6th কোয়েশ্চেন দ্যাট উই হ্যাভ, ইট ইজ which year represents the longest span of the geological time. কোন ইয়ানটা সবচেয়ে বড়, বারবার বলেছি। ওকে, তারপরে দেখো 7 নাম্বার কোয়েশ্চেন, পৃথিবীর বয়স অনুমানিক কত বছর। এটা সবচেয়ে ইজিয়েস্ট কোয়েশ্চেন আই থিঙ্ক, রাইট। নেক্সট 8 নাম্বার কোয়েশ্চেন রয়েছে, কোন যুগে প্রথম প্রচুর পরিমাণের মাছের আবির্ভাব ঘটে। সবচেয়ে বেশি মাছের উৎপত্তি কোন যুগে হয়ে থাকে। যদি বলে মাছের উৎপত্তি কোন যুগে হয়ে থাকে, আমরা জেনারেলি জানি যে মাছের উৎপত্তি হয়েছিল ক্যাম্ব্রিয়ান পিরিয়ডে, বাট ডোমিনেন্সি অফ দ্য ফিশেস ওয়াজ হ্যাপেন্ড ইন দি সিলুরিয়ান পিরিয়ড। সিলুরিয়ান পিরিয়ডকে মাছেদের পিরিয়ড বলা হয় কিন্তু। ওকে,
নেক্সট 9 নম্বর কোয়েশ্চেন দেখো, দ্য ফার্স্ট মাল্টিসেলুলার অর্গানিজম অ্যাপিয়ার্ড ইন হুইচ ইয়ন? মাল্টিসেলুলার অর্গানিজম কোন ইয়নে উৎপত্তি হয়েছিল? এটারও ক্লিয়ার কনসেপ্ট আমি তোমাদেরকে দিয়েছি, কোন ইয়নে মাল্টিসেলুলার, কোন ইয়নে ইউনিসেলুলার অর্গানিজমস উৎপত্তি হয়েছিল। অবশ্যই এটা আমাদের লাস্ট কোয়েশ্চেন, অবশ্যই তোমরা জানাবে, কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। ভূতাত্ত্বিক সময় স্কেলে সবচেয়ে সাম্প্রতিক যুগ কোনটি? মোস্ট রিসেন্ট এপোচ কোনটি? এপোচ বলেছে না যুগের কথা বলছে, তো মোস্ট রিসেন্ট এরার কথা বলেছে, যুগ। তাহলে মোস্ট রিসেন্ট এরা কোনটি? ইজিয়েস্ট কোয়েশ্চেন বলতেই পারি। তো অবশ্যই এগুলোর অ্যান্সার তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাবে। ওকে, তো এতক্ষণ যদি তোমরা ক্লাসটি দেখে থাকো, সবাইকে ভীষণ ভীষণ আমার আন্তরিক ধন্যবাদ জানাই। এবং কি তার সঙ্গে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে অবশ্যই আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পরবর্তীতে তোমাদের অনেকেরই ডিমান্ড ছিল যে স্যার মক টেস্ট নিয়ে আসুন, কোয়েশ্চেন আলোচনা করুন। তো এরপরে নেক্সট সানডেতেই আমরা কিন্তু একটা মক টেস্ট নিয়ে তোমাদের জন্য নিয়ে হাজির হব। তো অবশ্যই কিপ ওয়াচিং আওয়ার ক্লাস। থ্যাংক ইউ এগেইন।